ছিলাম, তাই না? টুলস তো রিলেটেড। একটা সেকশন ছিল আমাদের ধরেন SEMrush এর কাজটা দেখানো, SEMrush কিভাবে কাজ করে এটা। সাথে SEMrush দিয়ে কিভাবে আপনি হচ্ছে ব্লগের জন্য কিওয়ার্ড গুলো খুঁজে বের করবেন একটা ব্লগ সাইটের জন্য জি। বা নিজ সাইটের জন্য, সেটা আমরা দেখেছিলাম প্রথম সেকশনে। এবং পরের সেকশনে আমরা দেখেছিলাম লোকাল এসইওর কিওয়ার্ড গুলো। হ্যাঁ, লোকাল এসইওর কিওয়ার্ড কি, কিভাবে কাজ করে, কি ধরনের কিওয়ার্ড হয়, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। সো দুইটা ভিডিওই তো আপনারা পেয়েছেন নাকি? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে। আর ভিডিওর ক্ষেত্রে আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যে ভিডিওটা ক্লাস শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব ভিডিওটা দেখে ফেলা যায় সেই চেষ্টাটা করবেন। কারণ পরবর্তীতে যদি জমিয়ে রাখেন ভিডিও দেখা হয় না, আর আলটিমেটলি একটা বা দুইটা ক্লাস যদি আপনি সামহাউ আপনার ফোকাসটা নষ্ট হয়ে যায়, তাহলে দেখবেন আর ওই ক্লাসে আর আপনার অ্যাটেনশনটা ধরে রাখতে পারবেন না। সো চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাসে সিরিয়াস থাকতে এবং ক্লাসের পরে আবার ভিডিওটা দেখে ফেলতে। সো ওকে। সো যেটা হচ্ছে যে আপনি এসইও কখনো শিখতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের হাতে একটা ওয়েবসাইট থাকে। বুঝতে পেরেছেন? মানে যতই আপনি জি। কোর্স করবেন কোনো লাভ হবে না। আপনার মানে হ্যান্ডস অন যে এক্সপেরিয়েন্সটা সেটা হবে কখন? যখন আপনার নিজের একটা ওয়েবসাইট থাকবে। আপনাকে ক্লায়েন্ট তো এমনিতে যদি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কাজের এক্সপেরিয়েন্স আছে কিনা অথবা কাজের কোনো স্যাম্পল, আপনি কিন্তু বলতে পারবেন না। হ্যাঁ? আর ইনফ্যাক্ট এটা ক্লায়েন্টরাও বোঝে। যদি কারো এক্সপেরিয়েন্স না থাকে তার সাথে একটু কথা বললেই বোঝা যায় যে ওর ওইভাবে এক্সপেরিয়েন্সটা নাই। এইজন্য আমি অলওয়েজ সাজেস্ট করি যে একটা ওয়েবসাইট খুব বিগ ডিল না। আপনার একটা ডোমেইন হোস্টিং নিয়ে আপনার মোটামুটি ৳২,০০০ র মধ্যে বা ৳২,৫০০ র মধ্যে একটা ওয়েবসাইট পুরোপুরি রেডি করে ফেলা যায়। ওয়েবসাইটের সমস্ত কিছু আপনিই করবেন। জাস্ট ডোমেইনটা কিনবেন আর হোস্টিংটা কিনবেন। যদি মনে হয় যে না আপনি এই মুহূর্তে আসলে নিজ সাইট করার জন্য রেডি না বা ব্লগ সাইট করার জন্য রেডি না, তাহলে সমস্যা নাই। আপনি আপনার নিজের নামে, কারণ একজন হচ্ছে যে ডিজিটাল সেক্টরে কাজ করে, আইটি সেক্টরে কাজ করে, তার অবশ্যই একটা পোর্টফোলিও থাকা উচিত। টুডে টুমরো আপনার একটা নিজের পার্সোনাল পোর্টফোলিও থাকবে। সো আপনি যদি নিজ সাইট নাও করেন, তাহলে অ্যাটলিস্ট আপনার নিজের নামে একটা ডোমেইন নেন, নিয়ে সেইখানে আপনি যেই টপিকটাতে আপনার মনে হয় যে এই টপিকটাতে আমি ভালো, এই টপিকটাতে আমার আম আচ্ছা আপু আছেন? এখানে বেশ কয়েকজন জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে। একটু রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে ফেলেন। ও আচ্ছা, হ্যাঁ, আমিও তো করতে পারছি। ওকে, আমি এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেললাম। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম, আমি কি নিয়ে কথা বলছিলাম? সো যেই টপিকটাতে আপনার ইন্টারেস্ট আছে, আপনি যদি নিজ সাইট এখনো নাও করেন, কোনো সমস্যা নাই। কারণ নিজ সাইট মানে অনেক প্রিপারেশনের ব্যাপার থাকে। সো আপনি প্রথমে নিজের নামে একটা ডোমেইন নিয়ে নেন। ডোমেইন নিয়ে ওইখানে হচ্ছে আপনি ওই সাইটটাতে আপনি এসইওর প্র্যাকটিসটা করেন। এসইওর প্র্যাকটিস করার জন্য আপনি যেই টপিকে আপনার মোটামুটি ভালো নলেজ আছে, অভিজ্ঞতা আছে এবং খুব ভালো ইন্টারেস্ট আছে, মানে যেই টপিকে আপনি প্রচুর পরিমাণ পড়াশোনাও করতে পারবেন এবং লিখতেও পারবেন, এরকম একটা টপিক বাছাই করে নেন। বাছাই করে নিয়ে আপনি লেখা শুরু করে দেন। লেখা শুরু করলে যে সুবিধাটা হবে, আপনার সাইটগুলো যখন কনটেন্টগুলো র্যাঙ্ক করা শুরু করবে, তখন একটা বিশাল বড় আত্মবিশ্বাস চলে আসবে। যখন জি। কিছু কিওয়ার্ডে আপনি দেখবেন যে ১ নাম্বারে আছেন, ২ নাম্বারে আছেন, তখন আপনার এত আত্মবিশ্বাস চলে আসবে, আপনার কাছে মনে হবে যে আপনি যেকোনো ওয়েবসাইটের কাজ দিলে আপনি কাজটা করতে পারবেন, এসইওর কাজটা। সো ওই কনফিডেন্সটা খুব দরকার। আর ২ নাম্বার কথা হচ্ছে প্র্যাকটিক্যাল A to Z আপনার অভিজ্ঞতাটা হয়ে যাচ্ছে। আর থার্ড যেটা এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার, যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনার কি প্রিভিয়াস কাজের কোনো এক্সপেরিয়েন্স আছে? আপনি জাস্ট বলবেন যে এই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করেন সার্চ ইঞ্জিনে এবং দেখেন আমি আ এ ১ এ আছি বা ২ এ আছি। সো এইটা বলার পরে তার কি আর কোনো প্রশ্ন আসবে বলেন? যে আপনি এসইও না, জানেন না জানেন? আর কিছু জিজ্ঞেস করার আছে? না, না না আর কিছু ভাইয়া। জিজ্ঞেস করার নাই। কিন্তু যদি আপনি না জানেন, তখন আপনি অনেক হাবিজাবি কথা, বহুত কথা বলতে হবে। কিন্তু যদি আপনি জানেন, হুম, তাহলে কিন্তু কোনো কথাই তাকে বলতে হবে না। জাস্ট আপনি প্রমাণ দেখিয়ে দিবেন। প্রমাণ দেখিয়ে দিলেই কিন্তু কাজটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সো এইজন্য জি। সবাইকে আমি বলছি যে আপনারা একটা করে সাইট করেন। এটা আপনি যদি ব্লগিং নাও করেন, এট লিস্ট নিজের নামে একটা সাইট আমার করে একটা প্রশ্ন আপনার ছিল। প্যাশনটাকে সেখানে এক্সপ্রেস করেন। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? জি হ্যাঁ, ভাইয়া, আমার ছিল। হ্যাঁ আপু বলেন। ভাইয়া, আমি যদি মানে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস এর যদি আমি কোনো কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমি অন্য কোনো ব্লগ বা অন্য কোনো নিশ এসবে আমি কোনো চুজ যদি না করি, হুম।
তাহলে সেই কাজের জন্য আমি এসইওটা কিভাবে করব? মানে আমি আপনি ওইখানে কাজ করছি ওইটার এসইওটা কিভাবে করব ভাইয়া? ডোমেইন মে- হোস্টিং এর ওয়েবসাইটটা? হ্যাঁ, মেইন ব্যাপারটা হচ্ছে কি আপু, আপনি কি চাচ্ছেন, আপনার গোলটা ঠিক করতে হবে। হ্যাঁ, এসইওর তো আসলে অনেক ধরনের গোল আছে, এটা তো আপনারা জানেন অলরেডি। বিভিন্ন টাইপের এসইও মানে হচ্ছে বিভিন্ন গোল। তাহলে আপনার ওয়েবসাইটে আপনি কি টাইপের গোল অ্যাচিভ করতে চান? ধরেন, কথার কথা, আমি আপনাদেরকে ওই যে saifulahsaif.com আমার নামে যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটার আসলে আমার গোল কি? গোল হচ্ছে আমি বিভিন্ন সার্ভিস কিওয়ার্ডে আমার সাইটটাকে র্যাঙ্ক করব। র্যাঙ্ক করলে যাতে ক্লায়েন্টরা বা কাস্টমাররা একজন ডিজিটাল মার্কেটার খোঁজার জন্য যে ধরনের কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, সেই টাইপের কিওয়ার্ড লিখে সার্চ করলে যাতে আমাকে পেয়ে যায়। আমাকে পেয়ে গেলে আমার প্রচুর ফোন কল আসবে, আমার প্রচুর মিটিং হবে এবং আমি প্রচুর কাজ পাবো। এইটা হচ্ছে আমার ওইখানকার অবজেক্টিভ। আর আমার নিজ সাইটের অবজেক্টিভটা তো হচ্ছে টোটালি এখানে আমি ব্লগ তৈরি করছি এবং এই ব্লগ থেকে আমি ইনকাম জেনারেট করছি। সো আপনার অবজেক্টিভটা ঠিক রাখতে হবে। আরেকটা অবজেক্টিভ হতে পারে, আপনার ডিরেক্ট কোনো প্রোডাক্ট আছে, আপনি ওয়েবসাইট তৈরি করে প্রোডাক্ট সেল করার জন্য আপনি এসইও করেন। আমার কথা কি আপু বুঝতে পেরেছেন? উম, মানে একটু আর কি ভুলে যাচ্ছে, মানে বিষয়টা আর কি হ্যাঁ। মানে আমি হুম হুম মানে বলতে চাচ্ছি যে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কাজ করছি, বা হুম। আমি এইচটিএমএল সিএসএস দিয়ে আমি প্রজেক্ট বানাচ্ছি ওকে করছি। ওকে। সেটার যে এসইওটা যে আমি করব, সেটা কি আমাকে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করেই শুধু আমার কি সেই কাজটা হবে, নাকি আরো কোনো কাজ করে আমাকে এসইওটা করতে হবে, যে আমার ক্লায়েন্ট যেন আমার ওয়েবসাইটটা বা আমার কাজগুলো যেন খুঁজে পায়, যে শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে? এটাই কি শুধু আমার ওখানকার এসইওটা হবে, ওকে নাকি ওকে আরো অন্য কোনো কাজ ওকে করতে ওকে হবে? ওকে। সো ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনারটা হচ্ছে এই যে আমি একটু আগে যেটা বললাম, আমার পার্সোনাল পোর্টফোলিওর যেই অবজেক্টিভটা, উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা। সো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, টোটালি লোকাল এসইওটা কিভাবে করতে হয়। হ্যাঁ, লোকাল এসইওটা করলে ওইটা থেকে একটা আপনি ভালো আইডিয়া পেয়ে যাবেন। যদিও আপনার কাজটা লোকাল এসইওর কাজ না, একটু ডিফারেন্ট, কিন্তু ওইখানে যে আপনি আমাদের টোটাল হয়তো 12টা সেশন হবে, নর্মাল এসইও নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং 12টা সেশনের পরের সেশনগুলো সম্ভবত 13, 14, 15, 16 4টা সেশন। এই 4টা সেশন হবে একেবারে স্পেসিফিকভাবে লোকাল এসইও নিয়ে। ওইখানে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে একটা ওয়েবসাইটকে তাহলে কি করতে হবে। ঠিক আছে, আমি যদি তাও এখন বলি, তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে আপনি আপনার প্রত্যেকটা, ধরেন আপনি যে সার্ভিসগুলো দেন, এই প্রত্যেকটা সার্ভিস রিলেটেড একটা করে আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ধরেন আপনার জি একটা কিওয়ার্ড হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হ্যাঁ, বা ওয়েবসাইট ডিজাইনার। আপনার টার্গেট কান্ট্রি কোন দেশ? যদি টার্গেট কান্ট্রি স্পেসিফিক কোনো কান্ট্রি না হয়, সারা বিশ্ব হয়, তাহলে আপনি যেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনার, হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইনার এই কিওয়ার্ডের জন্য আপনি র্যাঙ্ক করতে চাইবেন। আর যদি হচ্ছে আপনি ধরেন ওয়েবসাইট ডিজাইনার, আপনি বাংলাদেশকে টার্গেট মার্কেট হিসেবে ভাবতেছেন, তাহলে ওয়েবসাইট ডিজাইনার ইন বাংলাদেশ এই টাইপের কিওয়ার্ড আপনাকে নিতে হবে, যেটা ওই যে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। এই টাইপের কিওয়ার্ড নিয়ে এবং এই ধরনের আপনার আরও যে সার্ভিসগুলো আছে, প্রত্যেকটা সার্ভিস নিয়ে আপনাকে একটা করে পেজ তৈরি করতে হবে। এরপর এই পেজগুলোকে র্যাঙ্ক করার জন্য মেইনলি যেটা করতে, এর পেছনে অনেক টেকনিক্যাল বিষয় আছে, এটা হয়তো আপনি এখন বললে ওইভাবে বুঝবেন না। আমরা বরং এগুলো ওই শেষের দিকে যে বলি নাকি আপু? জি ভাইয়া, মানে মোটামুটি বুঝতে পারছি ভাইয়া, মানে জিনিসটা আপনি কিভাবে বললেন শুধু বুঝতে পারলাম যে কি করতে হবে। থ্যাংক হ্যাঁ, ইউ মানে ভাইয়া। প্রত্যেকটাকে নিয়ে, সার্ভিসকে নিয়ে আপনাকে একটা করে পেজ তৈরি করতে হবে। জি আর ভাইয়া, যেটা এটা করতে হবে, আপনার হোম পেজ থেকে প্রত্যেকটা পেজে আপনার নেভিগেট করতে হবে, মানে হোম পেজ থেকে লিঙ্ক দেবেন প্রতিটা পেজে। আবার জি ভাইয়া। এই পেজগুলোকে লিঙ্ক জুস দেওয়ার জন্য, মানে বুস্ট আপ করার জন্য, আপনাকে যেটা করতে হবে, ব্লগ সেকশনে কন্টেন্ট লিখতে হবে, ইনফরমেশনাল কন্টেন্ট, যেগুলো আমরা আমাদের ব্লগের ক্ষেত্রে করি, নিজ সাইটের ক্ষেত্রে এই টাইপের আপনাকে কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট লিখে সেই কন্টেন্টগুলো থেকে ইন্টারনাল লিঙ্ক করতে হবে এই সার্ভিস পেজগুলোতে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার ভাইয়া, জি ভাইয়া, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। সো তাহলে আমরা আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা ডান। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা কোশ্চেন হ্যাঁ, ছিল। শিওর বলেন আপু। আহ, আ- করা ঠিক হবে কিনা কোশ্চেনটা বুঝতে পারছি না। মানে আমাদের ক্লাস শিডিউলটা কয়টা হবে? মানে অনেকে আমাকে বলে যে তুমি কি ক্লাস শিখছো, কয়টা ক্লাস হবে আমাদের, এটা আসলে আমার জানা নাই ভাই। আচ্ছা, আমি 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 যতটুকু পর্যন্ত আপু, আমি তো আসলে আপনাদের পুরো কোর্সটাতে হয়তো বা আমি জানি না কোর্সটা কিভাবে ডিজাইন করা আছে, কিন্তু আমি যতটুকু আর কি আমি আপনাদেরকে সাপোর্ট দিব ততটুকু আমি বলি। হ্যাঁ আপু? ওই যে আচ্ছা। সরি ভাই ইন্টারাপ্ট করার জন্য, একটা পোস্ট দিয়েছিলাম আমি, ওখানে হাফিজ ভাইয়া বলেছেন যে কি কি আমাদের মডিউলটা মোটামুটি একটু দিয়েছিলেন, তো আপনি মেবি ওটা
দেখেননি। হ্যাঁ, আপু মানে হয়তো ওটা হাবিব ভাই মিস করেছে। হ্যাঁ। সো আমি যদি বলি যে আমি হচ্ছে এসইও সেকশনটা কভার করব। হ্যাঁ? এসইও সেকশনের জি মধ্যে আমি টোটাল ১৮ টা ক্লাস হবে ১৮ টা না ১৬ টা ক্লাস আমি কন্টিনিউ করব। ১৬ টা ক্লাসের পরে এরপরে আপনাদের এই কোর্সটা আরো বড় কিনা এটা আমার জানা নেই। হয়তো এমনও থাকতে পারে সোশ্যাল মিডিয়া থাকতে পারে বা অন্যান্য সেক্টর থাকতে পারে। সেগুলো হয়তোবা অন্য কেউ কন্টিনিউ করবে যদি থাকে আরকি। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, তো এটা কয় মাসের ক্লাস হবে ভাইয়া? এটা তো আসলে কয় মাসের কোর্সটা? না। আমার ক্লাসগুলো তো যদি ১৬ টা ক্লাস হয় তাহলে এখন পর্যন্ত আপনাদের ৬ টা ক্লাস হয়েছে, তাই না? জি ৬ জি টা জি। জি ৬ ভাইয়া। টা ক্লাস হয়েছে। তাহলে আর কয়টা ক্লাস? আর ১০ টা ক্লাস আমার ও বাকি আচ্ছা আছে। ঠিক আছে? প্রত্যেক আচ্ছা সপ্তাহে যদি ২ টা করে হয় তাহলে ধরে নেন, হিসেব করে নেন আপনার কতদিন লাগতে পারে ডিউরেশন। আ- ঠিক আচ্ছা আছে? ভাইয়া, ঠিক আছে। ওকে। যে নরমালি একটা এসইওর কোর্সের ভেতরে ওয়েবসাইট যেমন যেমন অন্যান্য এসইওর কোর্সগুলোর ভেতরে ওই একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হয় এবং ব্লগ ওয়েবসাইট তৈরি করা পর্যন্ত এগুলোও কিন্তু এসইওর কোর্সের অন্তর্গত থাকে। ঠিক আছে? কিন্তু এই পার্টটুকু আমি দেখাবো না, কারণ এটার জন্য হাফিজ ভাই কিন্তু আমার চেয়ে ভালো। বুঝতে পেরেছেন? যেহেতু হাফিজ ভাই ওই জিনিসটা নিয়েই কাজ করে। ওই ওই ওয়েবসাইট তৈরি করা, ডোমেন হোস্টিং কেনা, এই জিনিসগুলো হাফিজ ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে। ওই সেশনটা আমি নেব না। আপনারা কি বুঝতে পেরেছেন? আমি জি ভাইয়া। ওয়েবসাইট বাদে বাকি যে জিনিসগুলো সেগুলো আমি দেখাবো। আমি এমনিতে আপনাদেরকে সাজেস্ট করব যে যদি ডোমেন হোস্টিং নেন তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করছি। হ্যাঁ, তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে লোকাল কোনো জায়গা থেকে ডোমেন হোস্টিং নেবেন না। ঠিক আছে? রিসেলারদের কাছ থেকে ডোমেন হোস্টিং নেবেন না। আর কাদের কাছ থেকে নিবেন? সবচেয়ে ভালো হয় যদি আপনি হোস্টিঙ্গার থেকে নেন। কারণ দেখেন অনেক ধরনের হোস্টিং আছে। ডোমেইনটা আপনি যেখান থেকেই নেন না কেন, হোস্টিংটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং একটা ওয়েবসাইটের আমি যদি এসইওর পার্সপেক্টিভ থেকে বলি তাহলে র‍্যাংক করার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ওয়েবসাইটের স্পিড কেমন এবং ওয়েবসাইটে কখনো ডাউন থাকে কিনা। আপনি যদি উল্টাপাল্টা জায়গা থেকে হোস্টিংটা নেন তাহলে ওয়েবসাইট অনেক ডাউন থাকবে, তারপর ওয়েবসাইটের স্পিড ভালো থাকবে না, এই ধরনের ইস্যুস থাকবে। আর ওয়েবসাইটের হোস্টিংয়ের বাজেট বিভিন্ন টাইপের বাজেট আছে, কিন্তু একেবারে ছোট যে বাজেট সেই বাজেটের মধ্যে যদি আমি বলি যেটা আপনাদের নাগালের মধ্যে, তাহলে এই বাজেটের মধ্যে আপনি হয় হোস্টিঙ্গার থেকে নেন। হোস্টিঙ্গার হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আর নাম্বার 2 প্রায়োরিটি হচ্ছে আপনি নেমচিপ থেকে নিতে পারেন। কিন্তু আমি হোস্টিঙ্গারকে বেশি পছন্দ করি, মানে একদম বিগিনারদের জন্য। বুঝতে পেরেছেন? সো ডোমেন হোস্টিংটা যদি জি আপনি হোস্টিঙ্গার থেকে নেন তাহলে তুলনামূলকভাবে আপনার এক্সপেরিয়েন্সটা ভালো হবে। আরেকটা জায়গা হচ্ছে ড্রিম হোস্ট। ড্রিম হোস্ট থেকেও নিতে পারেন, হয় হোস্টিঙ্গার না হয় ড্রিম হোস্ট, আর সেটা না হলে নেমচিপ। নেমচিপের ব্যাপারটা হচ্ছে নেমচিপে আপনি একটা যদি শেয়ার্ড হোস্টিংটা নেন তাহলে একটা হোস্টিংয়ের প্যাকেজ কিনলে সেটার সাথে আপনি 3টা ওয়েবসাইট ওখানে রাখতে পারবেন। তো আপনাদের যদি বাজেটের প্রবলেম হয় তাহলে আপনারা এটাও করতে পারেন যে ৩ জন মিলে একটা হোস্টিংয়ের প্যাকেজ নিলেন। প্যাকেজ নেয়ার পর সাথে হচ্ছে ৩টা ডোমেইন কিনে নিলেন। কারণ একটা যেহেতু শেয়ার হোস্টিং আপনারা ৩টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। তাহলে ওভারঅল আপনাদের খরচটা খুব কম হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ। প্রাইমারি অবস্থায় আসলে এখন কত জিবি স্পেস রাখলে ভালো? 4 জিবি নাকি আরো কম? আপনার প্রাইমারি ভাবে যত কম পারেন কোনো প্রবলেম নাই। হ্যাঁ? আচ্ছা আচ্ছা যত কম হোক ওইটা প্রবলেম নাই। কারণ আপনাদের সাইটের হচ্ছে সাইজ খুব বেশি বড় হবে না, ছোট হবে। সাইট যখন অনেক কনটেন্ট হবে তখন সাইজ বেড়ে যাবে। যত কমের মধ্যে পারেন আপনি হোস্টিং স্পেস নিয়ে নেন, কোনো সমস্যা নেই। জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে যে ভালো একটা জায়গা থেকে আপনার হোস্টিংটা নিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে। সো তাহলে আমাদের এখন পর্যন্ত কিওয়ার্ড রিসার্চটা ডান। কিওয়ার্ড রিসার্চের এরপরে আমি যদি একটা প্রজেক্ট ওয়াইজ চিন্তা করি, একটা নিশ সাইটের প্রজেক্ট দেখেন, আমি নিশ সাইটের এই যে প্রথম 12টা ক্লাস যাবে নিশ সাইটের স্ট্র্যাটেজির মাধ্যমে। কারণ এই নিশ সাইটের পুরো প্রসেসটার মধ্যেই আপনি শিখে যাবেন এসইওর একেবারে বেসিক জিনিসটা। আর এরপর যে বাকি 4টা ক্লাস, ওই 4টা ক্লাস থাকবে স্পেশালাইজড আপনার লোকাল এসইওর উপরে। সবাই ক্লিয়ার বিষয়টা? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে। আর এখানেও যে আমরা নিজ সাইটের যে 12টা ক্লাসের মধ্যে এসইওটা কভার করব, এটা কিন্তু অ্যাডভান্স জিনিস না। হ্যাঁ, এটা হচ্ছে এসইওর বেসিক জিনিসগুলো কভার হবে এবং নিজ সাইটেরও বেসিক জিনিসগুলো কভার হবে। তার মধ্যে হয়তো আপনার অ্যাড মনিটাইজেশনের যদি আপনার ওয়েবসাইট হয় তাহলে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আমরা যাচ্ছি। আর অ্যাফিলিয়েটটা এটার মধ্যে ইনক্লুড করার সুযোগ নাই, কারণ অ্যাফিলিয়েটের জন্য মিনিমাম আরও হয়তো 8-10টা ক্লাস লাগবে। ওটার জন্য আরও অনেক কিছু, অনেক আয়োজনের বিষয় আছে। বুঝতে পেরেছেন? ওকে।
তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার পর পরের সেকশনটার নাম কি, পরের ধাপটার নাম কি? পরের ধাপটার নাম হচ্ছে এখন ওয়েবসাইট তৈরি করা। যেহেতু আমাদের ওয়েবসাইট তৈরি করার প্রসঙ্গ আসতেছে, তাহলে সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে ডোমেইন। ডোমেইন কি এটা আপনারা জানেন, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? জি ভাইয়া। ডোমেইন কি এটা আপনারা জানেন, হোস্টিং কি এটাও আপনারা জানেন। যদি নাও জেনে থাকেন, আমি যদি আমার ভাষায় বলি, তাহলে ডোমেইন হচ্ছে একটা নাম, মানে একটা হচ্ছে আইডেন্টিটি, ইউনিক আইডেন্টিটি, আর হোস্টিংটা হচ্ছে একটা স্পেস। মানে ইন্টারনেট এই যে মানে আমরা এই যে আমার ইনফ্যাক্ট এই যে দেখেন এখানে একটা ফাইল আছে, এই ফাইলে আমি লেখা লিখছি, এই ফাইলটাও তো পৃথিবীর কোথাও না কোথাও স্টোর করা আছে নাকি বলেন, স্টোর করা আছে না? এখন এটা যদি আমার হচ্ছে মানে কম্পিউটারে ইনস্টল করা কোনো সফটওয়্যার থাকে, তাহলে এইটার স্টোরেজটা কোনটা? আমার কম্পিউটারটা হবে, তাই না? জি। আর এই যে এই সফটওয়্যারটা, এটা কি আমাদের ইনস্টল করা কোনো সফটওয়্যার? না, যেহেতু ইনস্টল করা সফটওয়্যার না, তাহলে এইটার স্টোরেজটা কোথায়? এটা স্টোরেজ কিন্তু আমার কম্পিউটার না, ক্লাউডে কোথাও না কোথাও এটা স্টোরেজটা, যেখান থেকে আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করছি। তার মানে আমরা ইন্টারনেটে যত কিছু দেখি সব কিছু কোথাও না কোথাও স্টোর করা থাকে, যেই জায়গাটাতে স্টোর করা থাকে সেই জায়গাটাকে কি বলে? হোস্টিং। ঠিক আছে। আর একটা ওয়েবসাইটের যে নামকে কি বলে? ডোমেইন। হ্যাঁ, ওয়েবসাইটের নামকে বলে ডোমেইন, আর হোস্টিং বলে কাকে? যে জায়গাটাতে থাকে সেই জায়গাটাকে বলে হোস্টিং। ঠিক আছে। যেমন আমরা ছবি রাখি, ইমেজ রাখি, ভিডিও রাখি, তারপর টেক্সট রাখি, এগুলো কোথায় থাকে? হোস্টিং এ থাকে। ঠিক আছে। ওকে, তাহলে ডোমেইন হোস্টিং সম্পর্কে জানলাম। এখন আমাদের জানতে হবে একটা ব্যাপার, সেটা হচ্ছে ডোমেইনের স্ট্রাকচার। এগুলো কিন্তু এসইওর খুব গুরুত্বপূর্ণ পার্ট, ডোমেইন স্ট্রাকচার। ডোমেইন স্ট্রাকচার। স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? বলেন। জি। আমি এটা দিয়ে দেখাই। ওকে, দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো দেখেন, ধরেন আমার বিজনেসের নাম হচ্ছে, যেমন আমার ওয়েবসাইটের নাম সাইফুল্লাহ সাইফ, এইটা, আর আমার এজেন্সির নাম হচ্ছে কিউবিক স্ক্রু। এখন দেখেন এই যে শুধু নামটা হচ্ছে কি? সাইফুল্লাহ সাইফ। না, মানে শুধু নামটা বলতে আমার ওয়েবসাইটের নাম, শুধু নামটাই হচ্ছে কি? ডোমেইন। হ্যাঁ, আর এখন ডোমেইনের শেষে, যেহেতু এই ওয়েবসাইটে যদি ভিজিবল করতে হয় ইন্টারনেটে, একটা ডোমেইন এক্সটেনশনের দরকার হয়। তাহলে এই যে শেষে .com, এটার নাম কি? এটার নাম হচ্ছে এক্সটেনশন, ডোমেইন এক্সটেনশন। কি বলেন এটার নাম কি? জাস্ট এটুকু মনে রাখবেন, এটার নাম হচ্ছে ডোমেইন এক্সটেনশন। আচ্ছা, আর এইখান থেকে এইটুকুর নাম হচ্ছে কি? ডোমেইন নেম। ঠিক আছে। আর একটা ওয়েবসাইট যখন লাইভ থাকে, তখন এই যে সামনে স্ল্যাশের, ডাবল স্ল্যাশের আগে HTTP দেখবেন, এইটুকুর নাম হচ্ছে প্রোটোকল। ঠিক আছে। প্রোটোকল কি? খুব সিম্পলভাবে যদি বলি, প্রোটোকল হচ্ছে এমন একটা সিস্টেম, আমি যদি এটাকে এমনভাবে বলি যে একটা ওয়েবসাইটে যখন একজন ভিজিটর ঢুকতে যায়, ক্লিক করলে ইউজার এক সাইডে আছে, আর আরেক সাইডে ওয়েবসাইটের ডাটাগুলো আছে, তথ্যগুলো আছে। সো যেই প্রসেসের মাধ্যমে এই ইনফরমেশনগুলো, মানে ইউজার বলছে যে আমার কাছে আমার কম্পিউটারে এই ডাটাগুলো দেখাও, তাই না? ব্যাপারটা তো এরকমই হয়। ইউজার বলছে, ক্লিক করার অর্থ যে আমি এখন দেখতে চাই এই বিষয়টা, তখন ওই ডাটাটা ওই সার্ভার থেকে লোড হয়, যে প্রসেসের মাধ্যমে লোড হয়, ওইটাকে বলে হচ্ছে প্রোটোকল। বুঝতে পেরেছেন? এই জায়গাটুকুর নাম কি? প্রোটোকল। আমরা যদি এবার একটু দেখি, ধরেন যে কোনো একটা লাইভ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখি, একটু খেয়াল করে দেখেন এখানে কি আছে প্রথমে? HTTP প্রোটোকল না? আর এইটুকুর নাম কি? এইটুকুর নাম হচ্ছে ডোমেইন এক্সটেনশন। হ্যাঁ, আর এইটুকুর নাম কি? ডোমেইন নেম। বুঝতে পেরেছেন? তাহলে এখন আসেন, আমরা যদি আচ্ছা, এইটুকু ডোমেইন নেম। এবার আসেন, মাঝে মাঝে এরকম হতে পারে, তাহলে আমি যদি এখানে প্রথম আলোতে যাই, তাহলে এটার ক্ষেত্রে আপনারা বলেন তো কোনটা কি? এইটুকুর নাম কি?
প্রোটোকল, তারপরে এটার নাম হচ্ছে কি? সাবডোমেইন এবং ওটার হ্যাঁ। এক্সটেনশন। এক্সটেনশন। এটা হচ্ছে এইটুকুর নাম কি? ডোমেন। এটা Domain, ডোমেইন। কিন্তু দেখেন আমার এইটা আর এটার মধ্যে একটু পার্থক্য দেখতে পাচ্ছেন না? একটু চেঞ্জ জি না? ভাইয়া, আমি সাবডোমেইন দেখতে পাচ্ছি না। হ্যাঁ। সো এইখানে দেখেন এই www. তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটার নাম হচ্ছে Subdomain? সাবডোমেইন। হ্যাঁ, মানে একটা ডোমেইনের মানে ইউজুয়ালি একটা ডোমেইন দিয়েই কিন্তু আপনি সাইট লাইভ করতে পারবেন। মানে একটা ডোমেইন দিয়েই সাইট লাইভ হয়। এখন আপনার যদি কখনো দেখেন স্ট্রাকচারটা এরকম যে এইটুকু হচ্ছে এক্সটেনশন সহ ডোমেইন নেম আর এটুকু হচ্ছে প্রোটোকল, এর মাঝখানে কিছু একটা বসে গেছে, ধরেন BANGLA বাংলা বসে গেছে, তাহলেই আমরা এইটুকুকে কি বলবো আপু বা ভাইয়ারা? সাবডোমেইন। সাবডোমেইন বলবো। বুঝতে পেরেছেন? সাবডোমেইন মানে আলাদা একটা ওয়েবসাইট আর মেইন ডোমেইন মানে আলাদা একটা ওয়েবসাইট। সাবডোমেইন মেইন ডোমেইন কিন্তু এক ওয়েবসাইট না, টোটালি কি ডিফারেন্ট ওয়েবসাইট। আমি যদি আপনাদেরকে দেখাই বিডি নিউজ, কেন? যে এদিকে সরাই রাখছে একটু খেয়াল করেন। দেখেন এটা কি মেইন ডোমেইনে আছে না সাবডোমেইনে আছে বলেন? এটা মেইন ডোমেইনে আছে। আর এটা এটা সাবডোমেইন। এটা সাবডোমেইনে, তাই না? দেন দুটা টোটালি ডিফারেন্ট ওয়েবসাইট না? এটা হচ্ছে জি। ইংলিশে এই ওয়েবসাইটটা, আর এই ওয়েবসাইট হচ্ছে কিভাবে? বাংলায়। বাংলায়। তাহলে সাবডোমেইন এবং মেইন ডোমেইন দুটা টোটালি ডিফারেন্ট ওয়েবসাইট। ঠিক আছে, জাস্ট আমাদের এটুকু জানলেই হবে, আমাদের খুব বেশি আর জানার দরকার নাই। আমরা এবার টু দা পয়েন্ট চলে আসি। মেইন ডোমেইন না মানে কখন তাহলে মানে তৈরি করছে? আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে যদি মানে এটা ইউজ কেসের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আমার যদি বিশেষ একটা প্রয়োজনে আমি যদি চাই আমার মাল্টিপল ওয়েবসাইট করা দরকার, মানে একটা ওয়েবসাইট আমার হবে না কিন্তু একই বিজনেসের আন্ডারে আমার মাল্টিপল ওয়েবসাইট করা দরকার, তখন আমার কি করতে হবে? সাবডোমেইন করতে হয়। বুঝতে পেরেছেন? যেমন একটু আগে আমরা দেখলাম বিডি নিউজের মেইন ওয়েবসাইটটা হচ্ছে ইংলিশে, সেটা হচ্ছে আমরা bdnews.com, এবং ওদের মনে হচ্ছে যে আমাদের বাংলা একটা ভার্সন থাকা দরকার যেটা ডেডিকেটেডভাবে আরেকটা ওয়েবসাইট হবে। এই জন্য তারা কি করছে সেটাকে বাংলা bdnews.com, তাই না? বুঝতে পারছেন? আমি একটা ডোমেইন কিনে সেটার আন্ডারে আমি অনেকগুলো সাবডোমেইন করতে পারি। এক্স্যাক্টলি। মানে এখন এখানে আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডোমেইনটা যার আন্ডারে সাবডোমেইন কিন্তু সেই করতে পারবে, তাই না? আপনার কাছে ডোমেইনের মালিক আপনি, ওই ডোমেইন ব্যবহার করে কি আমি সাবডোমেইন করতে পারবো? না। যেমন এই ওয়েবসাইটের মালিক কি আমি না? এটা মালিক আমি। এখন আপনি জানেন যে এই নামে কোনো ওয়েবসাইট নাই, এখন আপনি ভাবলেন যে তাহলে আমি এই যে বাংলা.সাইফুল্লাহ সাইফ নেব, এটা পারবেন আপনি? না, কারণ মেইন ডোমেইনটা কার কাছে? আপনার কাছে। সাবডোমেইনের ওনারশিপ কার? আমারই। বুঝতে পেরেছেন? সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আসেন আমি যদি এসইও পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে কোনটার পাওয়ার বেশি, মেইন ডোমেইন না সাবডোমেইনের? আপনারাই বলেন। মা আর হচ্ছে বাচ্চা, তাই না? মেইন ডোমেইনের পাওয়ার বেশি, মেইন ডোমেইনের স্ট্রেংথ বেশি থাকে, সাবডোমেইনের স্ট্রেংথ কম থাকে। তাহলে আপনাদেরকে যদি এখান থেকে বলি যে আপনি একটা সাইট র্যাঙ্ক করাতে চান, তাহলে সেটাকে আপনি মেইন ডোমেইনে রাখার চেষ্টা করবেন নাকি সাবডোমেইনে? মেইন ডোমেইনে। সাবডোমেইন র্যাঙ্ক করানো যায় কিন্তু অনেক বেশি খাটাখাটনি করতে হয়, মানে আপনাকে জিনিসটা অনেক কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে ভাইয়া, তাহলে একটা ডোমেইনে আমরা মানে একাধিক তো কাজ করা সম্ভব না। যদি আমি এসইও নিয়ে কাজ করতে চাই তাহলে তো আমাকে ওই ডোমেইনে শুধু এসইও নিয়ে কাজ করতে হবে। মানে তাহলে যদি সাবডোমেইনে কাজ করতে চাই তাহলে তো সেটা আমাকে আপনি যেটা বললেন অনেক ঝামেলা হবে, অনেক খাটাখাটি করতে হবে, তাই না ভাইয়া? আবার একটু বলেন তো আপু, আমি বুঝতে পারিনি। মানে একটা ডোমেইনে মানে একাধিক ধরনের কাজ তো করা যাবে না, মানে একটা কাজ করতে হবে। তাহলে একটা ডোমেইন যদি আমি নেই, যে সাবডোমেইনে অনেকগুলো সাবডোমেইন করা যাবে কিন্তু সেটা অনেক ঝামেলাপূর্ণ হবে। সেই সাবডোমেইনের এসইও করে র্যাঙ্কে আনাটা খুব কঠিন। বুঝতে পারছি। মানে একাধিক বিষয় নিয়ে কাজ করা যাবে না, একটা ডোমেইনে একটা বিষয় নিয়ে কাজ করেন এবং একটা বিষয়ে ফোকাস থাকেন। ঠিক আছে, এটা হচ্ছে যেমন আমি আমার যদি নিজ সাইট করি তাহলে কি করব? মেইন ডোমেইনেই করব, কারণ নিজ সাইটে আমার মেইন দেখেন এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার মেইন সোর্সটা কি,
আপনার কাস্টমার জেনারেট করার মেইন সোর্সটা কি সার্চ ইঞ্জিন নাকি সোশ্যাল মিডিয়া? যদি মেইন সোর্সটা হয় যে না আমার সার্চ ইঞ্জিনে থেকে আমি হচ্ছে ইনকাম জেনারেট করব না বা ক্লায়েন্ট জেনারেট করব না, তাহলে আপনার এটা মানে ম্যাটার করে না আপনি সাবডোমেনে করেন নাকি মেইন ডোমেনে করেন, এইটা ম্যাটার করে না। কিন্তু যদি আপনি সার্চ ইঞ্জিন থেকে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয় বা এসইওর মাধ্যমে ক্লায়েন্ট ম্যানেজ করা এরকম প্ল্যান থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? মেইন ডোমেনেই করতে হবে। মেইন ডোমেইনে কাজ করতে হবে। ভাইয়া আরেকটা প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ হ্যালো, একটা ইমেল দিয়ে ভাইয়া কতগুলো ডোমেইন মানে পারচেজ করা যায়? একটাই না একটা ইমেল দিয়ে আপনি অসংখ্য, আপনি যত খুশি আপনি ইমেল ডোমেইন পারচেজ করতে পারবেন। এটা ডিপেন্ড করছে আসলে আপনি অ্যাকাউন্ট করতে হবে। ধরেন আপনি যদি নেমচিপ থেকে কেনেন, নেমচিপে আপনি একটা অ্যাকাউন্ট করতে হবে প্রথমে। অ্যাকাউন্ট করে ধরেন আপনি দারাজে একটা অ্যাকাউন্ট করতে হয় না, যদি দারাজ থেকে কোনো কিছু কেনেন অ্যাকাউন্ট করতে হবে। করার পর এরপরে কি কিনবেন না কিনবেন সেটার কি কোনো লিমিট আছে? আপনাকে কি বলবে দারাজ যে একটার বেশি জিনিস কিনতে পারবেন না আপনি? না, মানে ভাইয়া আমার একটা ডোমেইন কেনা আছে, তো ওখান থেকে না কিনে কি আমি আরো অন্য জায়গা থেকে তাহলে ডোমেইন কিনতে পারবো এই ইমেল দিয়ে? আপনি মানে ওই প্রতিষ্ঠান থেকে যদি আপনি না কিনেন, ধরেন সেটা যদি আপনি কথার কথা নেমচিপ থেকে কিনেছেন, আগের ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেমচিপ থেকে কিনেছেন, এখন যদি আপনি চান যে না আমি নেমচিপ থেকে আর কিনবো না, যদি চান নেমচিপ থেকে কিনতে, তাহলে ওই অ্যাকাউন্টেই ঢুকে আবার আপনি কিনবেন। আর যদি মনে হয় যে না আমি নেমচিপ থেকে কিনবো না, হোস্টিঙ্গার থেকে কিনবো, তাহলে আবার হোস্টিঙ্গারে যে ওই ইমেল দিয়ে আপনি আবার একটা অ্যাকাউন্ট করবেন, করে সেটা দিয়ে কিনে ফেলবেন। ব্যাস, জিনিসটা জি খুব ভাইয়া, সিম্পল। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আবার একটু পয়েন্টে আসি। সেটা ছিল যে আমরা এখানে আরো একটা জিনিস আছে, তাহলে একটু দেখেন। আমাদের এখানে দেখলাম, এবার আসেন একটু, আমরা জানি তাহলে এইটুকুর নাম কি? আমরা জানি হচ্ছে এইটুকু যদি ডোমেইন এক্সটেনশন সহ ডোমেইন নেম হয়, আর এইটুকু যদি প্রোটোকল হয়, তাহলে ডোমেইন নেমের আগে, প্রোটোকলের পরে এবং ডোমেইন নেমের আগে যদি কিছু বসে যায় সেটাকে আমরা কি বলি? সাবডোমেইন বলি। তাহলে এটুকুর নাম কি? সাবডোমেইন। এবার আসেন, সাবডোমেইন মানে কি টোটালি অলওয়েজ ডিফারেন্ট ওয়েবসাইট? এইটা হচ্ছে একটা এক্সেপশন, শুধুমাত্র এইটা এক্সেপশন যে শুধু ধরেন আমার মেইন ওয়েবসাইট হচ্ছে saifullahsaif.com, saifullahsaif.com, আর আমার ওয়েবসাইটে www.saifullahsaif.com। একটু খেয়াল করেন যে আমি যদি প্রোটোকল সহ দিই তাহলে কি হয়? https:// আবার এখানে যদি প্রোটোকলটা অ্যাড করে দিই তাহলে কি হবে? https:// তাই না? এবার আসেন, লজিক্যালি এটা তো একটা কি হয়? সাবডোমেইন, তাই না? এই যে আমরা যে এক্সপ্লেনেশনটা দেখেছি সেই এক্সপ্লেনেশন অনুযায়ী এটা একটা সাবডোমেইন, বাট এটা আসলে ডিফারেন্ট ওয়েবসাইট না। মানে আপনি যখন ওয়েবসাইটটা লঞ্চ করবেন, আপনি চাইলে এই www আন্ডারে সাবডোমেইনের আন্ডারে ওয়েবসাইট লঞ্চ করতে পারেন, অথবা আপনি চাইলে সাবডোমেইন ছাড়া লঞ্চ করতে পারেন। দুটো আসলে একই ওয়েবসাইটকে ডিফাইন করে, একই ওয়েবসাইটই হবে। এখন যদি আপনি এই ভার্সনটা নেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই ভার্সনটাকে রিডাইরেক্ট করে দিতে হবে। রিডাইরেক্ট করে দেওয়ার অর্থ যে আপনি ওয়েবসাইটটা লঞ্চ করেছেন এই ভার্সনে, এবং এখন আপনার কোনো ভিজিটর যদি এইটা লিখে সার্চ করে, তাদেরকে কোথায় নিয়ে আসবে? এইটাতে নিয়ে আসবে। অথবা যদি আপনি এইটাতে ওয়েবসাইটটা লঞ্চ করেন, তাহলে এইটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে কোথায় নিয়ে আসবে? এইটাতে নিয়ে আসবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস যে এই সাবডোমেইন মানে ডিফারেন্ট ওয়েবসাইট না। হ্যাঁ, তাহলে একটা ওয়েবসাইটের, যে কোনো ওয়েবসাইটে আসলে দুইটা ভার্সন থাকে। এখানে আমরা সেই দুইটা ভার্সনকে দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে www সাবডোমেইন সহ, আরেকটা হচ্ছে www সাবডোমেইন ছাড়া, তাই না? এই দুইটা ভার্সন। এবার আসেন, আরো দুইটা ভার্সন আছে। সেটা কি? আমরা প্রোটোকলকে জানি, প্রোটোকল দুই ধরনের হয়। একটা হচ্ছে HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর আরেকটা হচ্ছে HTTPS, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এবার দুটোর মধ্যে যদি পার্থক্য বলি, তাহলে এইটা হচ্ছে একটা ওয়েবসাইটের প্রোটোকলের আগের ভার্সন, আর এই ভার্সনটাতে কিছু সিকিউরিটি ইস্যু থাকে, কিছু প্রবলেম থাকে। ওই প্রবলেমগুলোকে আপনি যদি সলভ করতে চান, যদি সিকিউরিটির পরিমাণটা বাড়াতে চান, তাহলে এই ভার্সনের সাথে একটা জিনিস অ্যাড করতে হয়, যেটার নাম হচ্ছে SSL সার্টিফিকেট। ওই SSL সার্টিফিকেট যদি আপনি অ্যাক্টিভ করে ফেলেন এই HTTPর সাথে, তখনই সেটা কি হয়ে যায়? HTTPS হয়ে যায়। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন?
জি ভাইয়া। তাহলে আপনি যখন ওয়েবসাইটটা কিনবেন তখন বেসিক্যালি কোন ভার্সনে কিনতেছেন বা আপনি HTTP সেট আপ করছেন এইচটিটিপি। এইটার সাথে আপনাকে কি করতে হয়? একটা এসএসএল সার্টিফিকেট সার্টিফিকেট অ্যাড করতে হয়। এসএসএল সার্টিফিকেট অ্যাড করলে কি হয়ে যায় সেটা? HTTPS এইচটিটিপি তখন হয়ে যায় এইচটিটিপিএস। তাহলে এইচটিটিপিএসটা যদি সিম্পলি বলি, এইটা হচ্ছে একটা নন সিকিউর ভার্সন আর এটা হচ্ছে একটা সিকিউর ভার্সন। সিকিউর সিকিউর ভার্সনটা হচ্ছে, আমি যদি এখানে বলি যে ধরেন ব্যাপারটা হয় এরকম যে এখানে একটা প্রসেস অবলম্বন করা থাকে, মানে যদি আপনি এই যে এসএসএল সার্টিফিকেটটা অ্যাক্টিভ করে ফেলেন, তাহলে এই প্রোটোকলটার মধ্যে এমন একটা টেকনোলজি অ্যাপ্লাই করা থাকে যাতে মধ্যবর্তী কেউ এই ডেটাগুলোকে খুব সহজে খুঁজে বের করতে না পারে। এনক্রিপশন ডিক্রিপশনের মাধ্যমে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন, সিএসসি স্টুডেন্ট, তারা হয়তো এনক্রিপশন ডিক্রিপশন এই জিনিসগুলো বোঝেন। এটা অ্যাপ্লাই করে এই এসএসএল সার্টিফিকেটের মাধ্যমে এটা এইচটিটিপিএস হয়, যেটা অনেক বেশি সিকিউর হয়। ডেটা খুব সহজে হ্যাক করা যায় না বা বিভিন্ন ধরনের সিকিউরিটি। শুরুর দিকে যেটা ছিল যে এই সিকিউরিটিটা দরকার ছিল শুধুমাত্র সেন্সিটিভ যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের ক্ষেত্রে। যেমন ধরেন একটা অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো একটা প্রতিষ্ঠান, যেমন আর্মিদের ডেটা কি খুব সিকিউর না? খুব সিকিউর থাকা জরুরি না? যদি ডেটা সাধারণ মানুষ জেনে যায় তাহলে তো অনেক ধরনের থ্রেড আসতে পারে না? তারপর ধরেন সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, হ্যাঁ, সো এই ওয়েবসাইটের ডেটাগুলো খুব সিকিউর থাকতে হবে। তারপর ধরেন ব্যাংক, বিমা, যেখানে অনলাইনে ট্রানজেকশন হয়, হ্যাঁ, অনেক মানুষ ক্রেডিট কার্ড দিয়ে বিভিন্ন জিনিস পারচেজ করে। এখন ক্রেডিট কার্ডের ইনফরমেশন যদি একটা বাইরের মানুষ জেনে যায় তাহলেই তো সমস্যা না? এই ক্ষেত্রে আপনার এই সিকিউর করা হয় কি দিয়ে? এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ করে এটাকে সিকিউর করা হয়। প্রথম দিকে এটা ম্যান্ডেটরি ছিল না। প্রথম দিকে এইচটিটিপি দিয়েই ওয়েবসাইট করলে সেগুলোকে গুগল অনায়াসে র্যাঙ্ক করতো। কিন্তু এখন এই যে আজকে 2024 সালের ওয়েবসাইটে গুগলের অন্যতম একটা ম্যান্ডেটরি শর্ত হচ্ছে, তোমার ওয়েবসাইটকে যদি তুমি র্যাঙ্ক করতে চাও তাহলে তোমার ওয়েবসাইটে কি থাকতে হবে? এসএসএল সার্টিফিকেট থাকতে হবে। তাহলে এসএসএল সার্টিফিকেট যদি প্রোটোকলটা এইচটিটিপিএস হয় তাহলে গুগল র্যাঙ্ক করবে। তাহলে এইটাও একটা অন্যতম র্যাঙ্কিং ফ্যাক্টর। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এবার আসেন, এসএসএল সার্টিফিকেটের জন্য আপনাকে আলাদাভাবে কি করতে হবে? পে করতে হবে, আলাদাভাবে আপনাকে খরচ করতে হবে। ধরেন একটা ডোমেইন হোস্টিং নিলেন, আবার এসএসএল সার্টিফিকেটের জন্য যদি প্রত্যেক বছর যদি আপনার হয়তো $8 $10 করে লাগে, $15 করে লাগে, তাহলে এটা আলাদা আরেকটা কঠিন কাজ, যাদের ইনকাম নাই বা যাদের সেই পরিমাণ এফোর্ড করার সুযোগ নাই। সো এইটার সলিউশন হচ্ছে ক্লাউডফ্লেয়ার দিয়ে আপনি কমপ্লিটলি ফ্রিতে 15 বছরের জন্য আপনার ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ করে ফেলতে পারবেন। ক্লিয়ার? আমার কথা বুঝছেন? জি ভাইয়া। তো সম্ভবত এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি ভিডিওটা দেখাই দিব। যদি আপনারা ওয়েবসাইট সেট আপ করেন, করে এইটা দেখে আপনারা এসএসএল সার্টিফিকেটটা অ্যাক্টিভ করে ফেলবেন। জি ভাইয়া, ভিডিওটা দিয়ে দিন ভাইয়া তাহলে গ্রুপে। চতুর্থ শিল্প বিপ্লব এসএসএল সার্টিফিকেট এই যেটা, হ্যাঁ, এই ভিডিওটা দেখে নিন। এই ভিডিওটা দেখে আপনারা, আচ্ছা আমি এটাকে এখন এখানে শেয়ার করছি, কেউ একজন এটাকে গ্রুপে শেয়ার করে দিন, ঠিক আছে? আমি এটাকে এখানে শেয়ার করছি, আপনারা প্লিজ কেউ একজন গ্রুপে এটাকে শেয়ার করে দিন, তাহলে এখানে না। আচ্ছা, সো আমাদের এসএসএল সার্টিফিকেট তাহলে এটার সমাধানটা হয়ে গেল। এবার আসেন আমরা ওকে, তাহলে এই জিনিসটুকু এবার একটু দেখেন। এই জিনিসটুকে কি বলে? রুট ডোমেইন বলে, হ্যাঁ, বা যেটাকে আমরা একটু আগে বলছিলাম মেইন ডোমেইন আর রুট ডোমেইন কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস? হ্যাঁ, ডোমেইন জিনিস। এই যে এখান থেকে শুরু করে এক্সটেনশন পর্যন্ত এটাকে বলে কি? রুট ডোমেইন, মেইন ডোমেইন। আপনি আসলে কোথাও থেকে ডোমেইন কেনার অর্থ আপনি কোনটা কিনতেছেন? এখান থেকে এই পর্যন্ত কিনতেছেন, ডটের পরে সহ কিনতেছেন, এইটুকু কিনতেছেন। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, এবার আসেন আমরা এক্সটেনশন নিয়ে এখানে একটু কিছু কথা বলার আছে। তাহলে এখানে আমার যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এইটার এক্সটেনশনটার নাম কি? .com। এক্সটেনশন বিভিন্ন টাইপের হয়। কিছু এক্সটেনশনকে বলে টপ লেভেল
ডোমেন, TLD, টপ লেভেল ডোমেন। TLD মানে হচ্ছে টপ লেভেল ডোমেন, বুঝতে পেরেছেন? TLD, এবার TLD মানে কি? TLD মানে হচ্ছে যে সমস্ত ডোমেন এক্সটেনশন খুবই পপুলার এবং ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয়, এই ধরনের ডোমেনগুলোকে বলে TLD। আমার কথা বুঝতে পেরেছেন? যে সমস্ত ডোমেন এক্সটেনশন খুব বেশি জনপ্রিয় এবং খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয় সেগুলোকে কি ধরনের ডোমেন নেম বলে, ডোমেন এক্সটেনশন বলে? TLD ডোমেন এক্সটেনশন। যেমন TLD এর মধ্যে খুব পপুলার ডোমেন এক্সটেনশন কোনটা বলেন? সবচেয়ে পপুলার ডোমেন এক্সটেনশন কোনটা? .com বা .net। .com। আপনি পৃথিবীর যত ওয়েবসাইট দেখবেন তার প্রায় 90% ওয়েবসাইটই দেখবেন কি .com, তাই না? সো তাহলে সবচেয়ে পপুলার TLD এর নাম কি? .com ছাড়াও আরো বেশ কিছু TLD আছে, সেই TLD গুলো কি আমরা একটু দেখে নেই। .com ছাড়াও .net, .org, ওকে, এই কয়টা হচ্ছে সবচেয়ে পপুলার TLD, টপ লেভেল ডোমেন। এখন এই টপ লেভেল ডোমেনগুলোর মধ্যে এক একটার এক এক ধরনের মিনিং আছে, আমরা সেই মিনিংয়ে যাচ্ছি না। যেমন ORG মানে একটা অর্গানাইজেশন ডিফাইন করে, আর ইনফো মানে একটা ইনফরমেশনাল টাইপের একটা ওয়েবসাইটকে ডিফাইন করে, আর .net মানে হচ্ছে নেটওয়ার্ক বা সামথিং এরকম কিছু একটা ডিফাইন করে। কিন্তু এই জিনিসটা আসলে খুব একটা মেইনটেইন করা হয় না। মানে আপনি দেখবেন যে একটা নিশ সাইট কিভাবে করে .org-তে করে, আবার দেখবেন একটা নিশ সাইট আপনার একটা অর্গানাইজেশন .info-তে করে। এইটাকে সেইভাবে মানুষজন মেইনটেইন করে না। মানুষ করুক আর না করুক, এই 4টা ডোমেইনের মধ্যে গুগলের সবচেয়ে পছন্দের এক্সটেনশন কোনটা বলতে পারবেন? .com। কারণ গুগলের সবগুলো প্রপার্টি কিসে আছে দেখেন তো, নিজে একটু দেখেন, খেয়াল করে দেখেন কিভাবে আছে। আপনি গুগল মিটে যান, গুগল সার্চ ইঞ্জিনে যান, আপনি যেইখানেই যান, গুগলের যতগুলো প্রপার্টি দেখবেন সবই কিভাবে দেখবেন? .com। ইনফ্যাক্ট গুগল এটা নিজে ব্যবহার করে, এবং আপনি দেখবেন যে সার্চ ইঞ্জিনে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে আছে তার ম্যাক্সিমামই কোন ধরনের এক্সটেনশন? .com এক্সটেনশন। আপনি সার্চ করবেন, দেখবেন যে 100টার মধ্যে হয়তো 5-7টা 10টা অন্য থাকতে পারে, কিন্তু 90টাই 80টাই থাকবে কি .com। তাহলে এখান থেকে আমরা একটা সিগন্যাল পাচ্ছি যে আমি যেটাই হোক না কেন, যেই ধরনের সাইটই করি না কেন, আমাকে কি টাইপের এক্সটেনশন নিয়ে কাজ করা উচিত? .com। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আসেন, এখানে আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই আমি .com ডোমেনটা অ্যাভেলেবেল পাই নাই, সেক্ষেত্রে আমি কি .net নিয়ে কাজ করব কিনা? আমার সাজেশন হচ্ছে না, করার দরকার নেই। এই ধরনের ডোমেন নিয়ে কাজ করার দরকারই নেই। আপনি কোনটা নিয়ে কাজ করবেন? শুধু .com। যদি আপনি .com না পান তাহলে আরেকটা নাম সিলেক্ট করেন, ওই নামটা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি নামের ক্ষেত্রেও গাইডলাইন দেবো যে একটা ডোমেন নাম কিভাবে আপনি সিলেক্ট করবেন। আচ্ছা, তো আমরা এর পরে যাই। আর এরপরের বাকি যে এক্সটেনশন, ধরেন .xyz, .habijabi, .amjam, এরকম বিভিন্ন টাইপের ডোমেন নাম দেখবেন, ডোমেন এক্সটেনশন দেখবেন, সেগুলো হচ্ছে লো লেভেল ডোমেন। বুঝতে পেরেছেন? এর মধ্যে ইদানিংকালে এই ডোমেনগুলো অনেক বেশি পপুলার হয়ে গেছে। AI.io, ঠিক আছে, ধরেন .ai এবং .io, এই টাইপের ডোমেনগুলো খুব পপুলার হয়ে গেছে। সো সেই সেন্স থেকে আপনি ধরে রাখতে পারেন যে এগুলো কোথার মধ্যে চলে আসতেছে? এই TLD-র ভেতরে চলে আসতেছে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? AI মানে হচ্ছে কি, AI এর যে ওয়েবসাইটগুলো সেগুলো কিভাবে থাকে নর্মালি, এখন কিভাবে করে ওরা? .ai দিয়ে। আর .io মানে হচ্ছে এগুলো আসলে যে SaaS প্রোডাক্ট বেস যদি কোনো ওয়েবসাইট হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওগুলো IO রাখে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এবার যাই। তাহলে আপনারা ওয়েবসাইটের এক্সটেনশনের ক্ষেত্রে কোনটা নেবেন? .com। অন্য কোনো কিছু ভাবার দরকার নেই, সব কিছু বাদ। আচ্ছা, এরপরে আসেন, আমরা TLD এর ব্যাপারটা ক্লিয়ার হলাম। এরপরে আসেন আমরা CTLD নামে একটা টার্ম আছে, CTLD মানে কি? কান্ট্রি টপ লেভেল ডোমেন। মানে টপ লেভেল ডোমেনের সাথে কি অ্যাড থাকবে? কান্ট্রিটা। যেমন আপনারা দেখেন এরকম .com, .bd, .com, .in, মানে কি বলেন তো? এটা কি মিন করছে? বাংলাদেশ। এটা কি বাংলাদেশ? এটা ইন্ডিয়া। তারপরে .com, .us, এটা কি মিন করছে?
ইউনাইটেড স্টেটস ইউকে, আমেরিকা। তারপরে হচ্ছে ধরেন .com.uk, এটা লন্ডন। তো এটা প্রত্যেকটা একটা দেশের নাম, জায়গার নাম এটাকে এখানে এক্স্যাক্টলি। থাকবে .com এর সো পরে। এবার আসেন, আমি যদি এবার বলি তাহলে এইটা কি টিএলডির মধ্যে পড়ে কিনা বলেন তো? অবশ্যই টিএলডি, কিন্তু এটা শুধু টিএলডি না, এটার সাথে কি কি যুক্ত হচ্ছে? সিটিএলডি। সিটিএলডি মানে কান্ট্রি টপ লেভেল ডোমেন। এবার একটা মানে এত কথা বলার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা এবার পরিষ্কার করি। সো আমরা ধরেন এগুলো বাদ দিলাম, আমাদের যেহেতু কান্ট্রি বাংলাদেশ, ধরেন আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশকে টার্গেট করে একটা ওয়েবসাইট তৈরি করছেন, তাহলে সেই ওয়েবসাইটের এক্সটেনশনটা কি হবে? .com.bd নাকি .com হবে? এটা একটা প্রশ্ন না? যেমন ধরেন আমার ওয়েবসাইটটা হচ্ছে সাইফুল্লাহ সাইফ, আর আমার হাতে এখন আমি সাইফুল্লাহ সাইফকে নিয়ে একটা ওয়েবসাইট বানাতে চাই, আমার হাতে দুইটা অপশন আছে, আমার কোনটা নেওয়া উচিত? এটা তো প্রশ্ন আসা উচিত নাকি বলেন? জি ভাইয়া। ভাইয়া একটু আরেকবার বলুন ভাইয়া। মানে সেটা হচ্ছে যে আমি সাইফুল্লাহ সাইফ এই নাম দিয়ে একটা ওয়েবসাইট করতে চাই, এই ডোমেন নাম নিয়ে, এবং আমার এক্সটেনশনটা টিএলডি হবে। এখন আমি বাংলাদেশে থাকি এবং আমার বাংলাদেশের টার্গেট অডিয়েন্স, মানে আমার বিজনেসটা কোন দেশের? বাংলাদেশ কেন্দ্রিক। তাহলে আমার জন্য কোনটা বেশি ভালো হবে? গুগল কোনটাকে বেশি প্রায়োরিটি দেবে? অবশ্যই এটাকে, কারণ বাংলাদেশের ক্ষেত্রে এইটা আমাকে অনেক বেশি হেল্প করবে। দুইটা ডোমেনের মধ্যে কোনটাকে, ধরেন এইটাতেও একটা কন্টেন্ট আছে, এইটাতেও একটা কন্টেন্ট আছে, কোনটাকে র্যাঙ্কিং এর ক্ষেত্রে গুগল তুলনামূলকভাবে বেশি প্রায়োরিটি দেবে? সেকেন্ডটা দেশভিত্তিক হবে আর ফার্স্টটা তো ইন্টারন্যাশনাল হয়ে যদি যাচ্ছে। বাংলাদেশ হয় তাহলে কোনটাকে, এইটাকে প্রায়োরিটি দেবে। জি। কিন্তু যদি ইউএস এর টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে একটা কন্টেন্ট, সেটা যদি এই ডোমেনের আন্ডারে থাকে, তাহলে কিন্তু আবার এইটা বেশি প্রায়োরিটি পাবে না। তখন কোনটা বেশি প্রায়োরিটি পাবে? .comটা। .com হচ্ছে গ্লোবাল, হ্যাঁ। আর যদি কোনো কান্ট্রির জন্য হয় তাহলে ওই কান্ট্রির জন্য আপনি অ্যাডভান্টেজ পাবেন যদি এটা ওই কান্ট্রি বা সিটিএলডি হয়। এবার আসেন, আপনি যদি ডোমেন নাম কেনেন তখন শুধু টিএলডি গুলো আপনি ডোমেন নেম সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কিনতে পারবেন, কিন্তু সিটিএলডি আপনি সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে কিনতে পারবেন না। এগুলো কিনতে হয় সরকারের অথরাইজেশন দরকার হয়। আপনাকে এইটা কিনতে হলে বাংলাদেশে যে বিটিসিএল আছে, এই বিটিসিএল থেকে আপনাকে এই ডোমেনটা কিনতে হবে। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। কারণ এই ডোমেনটার নিয়ন্ত্রণ কার কাছে? বাংলাদেশ সরকারের কাছে। বুঝতে পারছেন? এইটা কিন্তু আপনি নেমচিপ থেকে কিনতে পারবেন না। সো যাদের লোকাল বিজনেস, ধরেন ই কমার্স বিজনেস, যেটা আপনার কখনো চান্স নাই যে ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার, তাহলে আপনি কি করবেন? ডোমেনটা বিটিসিএল থেকে আপনি কিনে নেবেন .com.bd, তাহলে আপনি ই কমার্স ওয়েবসাইটটা বেশি প্রায়োরিটি পাবে। যদি এটা বাংলাদেশ কেন্দ্রিক টার্গেট অডিয়েন্স হয় এবং আপনি বাংলাদেশি অডিয়েন্সকে নিয়েই কাজ করেন, যদি এরকম হয় তখন আপনি .com.bd নেবেন। আর যদি আপনার অডিয়েন্স গ্লোবাল হয় তাহলে আপনি কি নেবেন? .com। এবার আমি যদি বলি যে আপনার পোর্টফোলিওটা কিরকম হওয়া উচিত? যদি বাংলাদেশ ভিত্তিক হয় তাহলে .bd। দেখেন, পোর্টফোলিওটা কি? আমার পার্সোনাল আইডেন্টিটি, তাই না? সো আমি হয়তো এখন বাংলাদেশের অডিয়েন্স নিয়ে কাজ করতেছি, কিন্তু এমনও তো হতে পারে যে কখনো আমি ইউএস এর ক্লায়েন্ট নিয়ে এখন কাজ করতেছি, হতে পারে না? মিস হয়ে যাবে না? জি জি। এই জন্য আমরা অলওয়েজ, যদি পোর্টফোলিও হয়, কি ধরনের ডোমেন নেব? .com। আর যদি আমার বিজনেস হয় তাহলে কি করব? CTLD। ওকে, আশা করি মোটামুটি ক্লিয়ার। আমার একটা প্রশ্ন ছিল। বলেন আপু। হচ্ছে যে আমি যেখান থেকে আর কি আমরা কিনবো, আমরা যেখান থেকে ডোমেইনটা কিনতেছি, ওখান থেকে তো .comটা আমাকে দিচ্ছে না। আপনি কি বললেন যে .comটা কি তাহলে আমাকে মানে ওই বাংলাদেশিয়া থেকে কিনে নিতে হবে? .com এর কান্ট্রি, এটার সাথে কান্ট্রি অ্যাড আছে, এটার সাথে কান্ট্রি অ্যাড আছে। .comটা ভাইয়া মানে .com যেটা ছাড়া হবে না। এখন আমি যেখান থেকে ডোমেইন হোস্টিংটা কিনবো সেটা কি মানে এই .comটা আমাকে তাহলে কোনখান থেকে আমাকে নিতে হবে? না, মানে আপনি যদি ডোমেইন নেন, ধরেন আপনি এইটা নেবেন, তাই না? তাহলে যেইটার সাথে বিডি কথা আছে সেটাই বাংলাদেশ থেকে নিতে হবে। এইটা আপনি নেমচিপের কাছে পাবেন না, এই ডোমেন। এইটা আপনি মানে আমি বলছি যে আমি কিনেছি হচ্ছে .fun থেকে, হচ্ছে আমি ডোমেইন হোস্টিংটা কিনেছি। হ্যাঁ। তো আমারটা হচ্ছে যে https.terminus.fun এরকম। তো ওইখানে .comটা তাহলে আমি কিভাবে এটা নিয়ে আসবো ভাই? আবার কিভাবে এটা কিনতে চাচ্ছেন এখন?
হ্যাঁ হ্যাঁ, মানে .com-টা তাহলে আমি কিভাবে কার কাছ থেকে কিনবো বা এটা .com-টা তো আপনি কিভাবে যে এটা কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কিনতে পারবেন। আমি একটু আগেই তো বললাম যে .com আপনি যে কোনো সার্ভিস প্রোভাইডার, নেমচিপ থেকে কিনতে পারেন, হোস্টিংগার থেকে কিনতে পারেন। ওগুলো ইন্টারন্যাশনাল যারা ডোমেন সার্ভিস প্রোভাইডার সবার কাছ থেকে আপনি কিনতে পারবেন, কিন্তু এইটা শুধুমাত্র BTCL থেকে কিনতে হবে যদি আপনি এইটা নেন। মানে এক্সট্রা ওটা হচ্ছে মানে পেমেন্ট করে তাহলে আমাকে .com-টা নিতে হবে? মানে এখন আপনার যদি ওয়েবসাইট যদি এই ডোমেনে না থাকে ধরেন, কিন্তু আপনার এই ডোমেনটা দরকার, তাহলে এই ডোমেনটা আবার কিনে নিতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি ভাইয়া। জি হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। ভাইয়া তাহলে BTCL থেকে কিনতে গেলে কি কোনো ধরনের পে করতে হয়? মানে এইটা আমি জানতে চাচ্ছিলাম। পেমেন্ট তো অবশ্যই লাগবে। সম্ভবত আমি হয় 2-3 বছর আগে একটা ডোমেন কিনেছিলাম BTCL থেকে। সম্ভবত 4 বছর কি বলে 4,000 বা 3,000 টাকা এরকম পে করতে হয় আপনি যদি BTCL থেকে ডোমেন কিনেন, এবং কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। ধরেন আপনি যে বিজনেসটা করছেন এই বিজনেস রিলেটেড বা সম্ভবত বিজনেসের আপনার ট্রেড লাইসেন্স যদি থাকে ট্রেড লাইসেন্স সাবমিট করতে হয়। আর ইনফ্যাক্ট ট্রেড লাইসেন্স ছাড়াও আপনি BTCL থেকে ডোমেন কিনতে পারবেন। জাস্ট একটু জেনে নেবেন, BTCL এর ওয়েবসাইটে গেলেই আপনি ইনস্ট্রাকশন ঠিক আছে পেয়ে ভাই। যাবেন যে কি প্রোভাইড করতে হবে ওদেরকে। ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে। জাস্ট ওগুলো দিয়ে আপনি যদি ওদেরকে মেইল করেন বা ওদের সাথে কমিউনিকেট করেন তাহলে মোটামুটি প্রসেস হতে 1 দিন 2 দিন বা 1 সপ্তাহের মতো টাইম লাগবে। এর মধ্যে আপনাকে ওরাই বলে দিবে কি কি করতে হবে না করতে হবে, তারপর আপনি কিনা হয়ে যাবে। ঠিক আছে, জি ভাই। ওকে। তাহলে আসেন আমরা এগুলো সব বাদ দিই এবার। তাহলে আমরা যেহেতু এখন ধরেন নিজ সাইটের মধ্যে আছি, হ্যাঁ, এবং তাহলে আমরা দেখেন এখানে পেলাম কয়টা ভার্সন? 2টা ভার্সন। আর আমার যদি SSL সার্টিফিকেট না নিতাম তাহলে আমার ভার্সন হতো আরো 2টা। সেগুলো কি ছিল বলেন তো? HTTP ছাড়া, তাই না? জি ভাই। তাহলে দেখেন একটা ওয়েবসাইটে টোটাল কয়টা ভার্সন থাকে? মানে ভার্সন 2টা, মানে টোটাল হ্যাঁ 4টা ভার্সন। আচ্ছা। টোটাল কিন্তু 4টা ভার্সন। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু সামনে এই জিনিসগুলো নিয়ে অনেক ডিসকাশন আছে। এই জিনিসগুলো নিয়ে এই প্রসঙ্গগুলো আসবে, যে কারণে আমি এখনই ক্লিয়ার করছি। সো একটা ওয়েবসাইটের অলওয়েজ মনে রাখবেন যে টোটাল 4টা ভার্সন হয়। একটা ভার্সন হচ্ছে সিঙ্গেল, জাস্ট HTTP উইদাউট www। আরেকটা ভার্সন HTTP এবং www সহ। আরেকটা ভার্সন হচ্ছে HTTPS www ছাড়া। আরেকটা ভার্সন হচ্ছে HTTPS www সহ। তাহলে টোটাল কয়টা ভার্সন থাকে? 4টা। এবার আসেন আসল কথা, সেটা হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে লঞ্চ করেন এই ভার্সনে, 4টা ভার্সনের মধ্যে যে কোনো ভার্সনে আপনি লঞ্চ করতে পারেন, তাই না? নাকি? জি ভাই। এবার ধরেন আপনি কথার কথা এই ভার্সনে আপনি লঞ্চ করছেন আপনার ওয়েবসাইটটা লঞ্চ করলেন কোন ভার্সনে? এই ভার্সনে। তাহলে আপনাকে যেটা করতে হবে এই প্রত্যেকটা ভার্সনকে রিডাইরেক্ট করে দিতে হবে কোন ভার্সনে? এই ভার্সনে। এই মেইন জি। রিডাইরেকশন বিষয়টা কি? রিডাইরেকশন বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরেন আপনি লিখলেন, একটু খেয়াল করেন, আমি এখানে লিখলাম কি, বা এখানেই লিখি odesk.com। একটু খেয়াল করেন, odesk.com লিখে সার্চ করলাম, কি চলে আসছে? how work should work। জাস্ট এখানে খেয়াল করেন, আমি কি লিখে সার্চ করেছিলাম? odesk, ওডেস্ক। একটু দেখেন, আমি ওডেস্ক লিখে সার্চ করলাম, সার্চ করছি ওডেস্ক, এই যে কি চলে আসছে? আপওয়ার্ক চলে আসছে। এইটাকেই বলে রিডাইরেকশন। রিডাইরেকশন মানে হচ্ছে একটা ইউআরএলে যখন ভিজিটররা ক্লিক করবে তাকে আরেকটা ইউআরএলে পাঠিয়ে দেওয়া। এই জিনিসটাকে কি বলে? রিডাইরেকশন। তাহলে আমার যদি 4টা ভার্সন, মেইনলি একটা ওয়েবসাইটে 4টা ভার্সন থাকে আমরা জানি। একটা ভার্সন তো হচ্ছে আমার লাইভ ভার্সন। তাহলে বাকি যেই ভার্সনগুলো আপনার লাইভ না সেগুলোকে কি করে দিতে হবে? রিডাইরেকশন। কারণ কি? কারণ কখনো কখনো আমার ইউজার হয়তোবা এই ইউআরএলে ক্লিক করলো বা সে এইটাই ব্রাউজারে ব্রাউজ করলো, তাহলে সে তো কিছু পাবে না, তাই না? তো তাকে এখানে ক্লিক করলে সে যাতে প্রপার ওয়েবসাইটে চলে আসতে পারে সেজন্য কি করে দেওয়া হচ্ছে? রিডাইরেক্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? বলেন। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা রিডাইরেকশনের ব্যাপারটাও জানলাম। এবার আসেন নামের ক্ষেত্রে। অনেক কিছু আছে নামের ক্ষেত্রে, অনেক প্র্যাকটিস আমাদেরকে ফলো করতে হবে একটা ওয়েবসাইটের নাম কেমন হওয়া উচিত। এটা যদি বিজনেস হয় বা এটা নিশ সাইট হয়
তাহলে নামের ক্ষেত্রে আপনি কিভাবে সিলেক্ট করবেন। একটা ডোমেইন নাম, আমি এখন কথা বলছি শুধু ডোমেইন নাম নিয়ে। ডোমেইন নাম মানে কোনটা বলেন তো? ডোমেন নাম হচ্ছে যে মেইন ডোমেনের কথাটা বলতেছে। এক্সটেনশনটা বাদ দিয়ে বলছি, হ্যাঁ? জি 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 তাহলে জি শুধু সাইফুল্লাহ সাইফ, এখানে শুধু ডোমেইন নামটা কোনটা? সাইফুল্লাহ সাহেব। সাইফুল্লাহ সাইফ। আমি যদি এবার ডোমেইন নামের আসি, যে ডোমেইন নাম আপনি কিভাবে সিলেক্ট করবেন। ডোমেইন নাম সিলেক্ট করার ক্রাইটেরিয়া আছে অনেকগুলো, একটা চেকলিস্ট আছে, ওই চেকলিস্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই চেকলিস্টটা হচ্ছে কি, ডোমেইন নাম 3 ধরনের হয়। কয় ধরনের? 3 টাইপস। 3 টাইপস। সেগুলো কি কি? একটা হচ্ছে EMD, পরেরটা হচ্ছে PMD, তারপরে হচ্ছে BD। তাহলে ডোমেন নাম কয় ধরনের হয় টোটাল? 3 টাইপস। 3 টাইপস, EMD, PMD, BD। তাহলে EMD মানে কি? EMD মানে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ ডোমেন। EMD মানে হচ্ছে কি? এক্স্যাক্ট ম্যাচ ডোমেন। এক্স্যাক্ট ম্যাচ ডোমেনের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি কম্পিউটার সার্ভিসিং এর কাজ করেন, মানে আপনার একটা দোকান আছে যেখানে আপনি কি করেন? কম্পিউটার সার্ভিসিং। ওটা বাদ দেই, আপনারা ধরেন গ্রাফিক ডিজাইনার, মানে গ্রাফিক ডিজাইনার তো ওয়েব ডিজাইনার। সো ওয়েব ডিজাইনার এটা হচ্ছে আপনার টাইটেল। এখন একজন মানুষ যে একজন ওয়েব ডিজাইনারকে বাংলাদেশ থেকে খোঁজার চেষ্টা করবে, সে আসলে কি লিখবে বলেন তো? ওয়েব ডিজাইনার ইন বাংলাদেশ, অথবা বেস্ট ওয়েব ডিজাইনার ইন বাংলাদেশ, তাই না? অথবা BD, এরকম বিভিন্ন নামে রাখতে পারে। এখন কথার কথা, আপনি জানেন যে এই নামটা লিখে সবচেয়ে বেশি সার্চ করে মানুষজন, সেটাকে আমরা কি বলি? সার্চ ভলিউম। মেইন কিওয়ার্ড বলবো আমরা কি? না, যে কিওয়ার্ড, একটা কিওয়ার্ড লিখে একটা পার্টিকুলার কান্ট্রিতে প্রতি মাসে যে পরিমাণ মানুষ সার্চ করে, সেই নাম্বারটাকে কি বলে? ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম। সো ধরেন কথার কথা, এই কিওয়ার্ড লিখে প্রত্যেক মাসে সার্চ করে 500 মানুষ। তার মানে এই 500 জন মানুষ কাকে খোঁজে এই কিওয়ার্ড লিখে? একজন বাংলাদেশের ওয়েব ডিজাইনার, বাংলাদেশের ওয়েব ডিজাইনারদেরকে খোঁজে এই 500 জন মানুষ প্রায় আনুমানিক। তাহলে আপনি ভাবলেন যে তাহলে আমার ওয়েবসাইটের নামটাই আমি এরকম করে রেখে দেই যে বেস্ট ওয়েব ডিজাইনার ইন বাংলাদেশ.com। না, ধরেন ওয়েব ডিজাইনার ইন বাংলাদেশ.com। আপনি কি করলেন? যে ইউজাররা যেটা লিখে সার্চ করে, যে কিওয়ার্ডটা লিখে সার্চ করে, ওই কিওয়ার্ডটার উপর ভিত্তি করেই আপনি কি করে দিলেন? আপনার ডোমেন নামটা সিলেক্ট করে ফেললেন। এই প্র্যাকটিসটাকে বলে EMD বা এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তাহলে ধরেন আমি বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড ধরেন আমি চাইলাম যে একটা EMD হোক এই কিওয়ার্ডের উপর। তাহলে একটা EMD ওয়েবসাইটের নাম কি হবে? বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ.com, তাই না? এখন এই প্র্যাকটিসটাকে কি বলে? EMD, এক্স্যাক্ট ম্যাচ ডোমেন। এক্স্যাক্ট ম্যাচ ডোমেনের কেন মানুষ নেয়? আপনার প্রশ্ন আসতে পারে। নেয় কারণ হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে কিছুটা হলেও একটা অ্যাডভান্টেজ পায় EMD ওয়েবসাইটগুলো। কোন কিওয়ার্ডের জন্য? যেই কিওয়ার্ডকে টার্গেট করে ডোমেন নামের নামকরণটা করা হয়েছে, সেই কিওয়ার্ডকে র্যাঙ্ক করানোর জন্য। আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে ধরেন যদি এই ডোমেনটা নেয়, যেই লোকটা নিচ্ছে, সে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাবে? ওই যে ডোমেইন রিসার্চ করে, সেই কোন কিওয়ার্ডটার জন্য রিসার্চ যেটা করছে ভাইয়া, মানে রিসার্চ কিওয়ার্ডের জন্য। আপু কি আসলে বুঝতেছেন নাকি মানে বুঝতেছেন না? জি ভাই, মানে ওয়ার্ডটা কি বলতে পারছি না। যেই কিওয়ার্ডটা দিয়ে মানুষ সবচেয়ে বেশি রিসার্চ করে, সেই কিওয়ার্ডটা দিয়ে তার একটা ডোমেইন হচ্ছে যে তৈরি করা। এই ডোমেইনটাকে বলা হচ্ছে EMD ডোমেইন, যেটাকে এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি হয়তোবা মানে এই জিনিসটা বুঝে বলতে পারতেছেন না। আচ্ছা, মেইন ব্যাপারটা হচ্ছে দেখেন, কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ডকে টার্গেট করেই যদি আপনি আপনার ওয়েবসাইটের ডোমেন নামটা সিলেক্ট করেন, তাহলে সেটাকে বলে EMD। এবং EMD এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে ওই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনাকে খুব সহজে আপনি র্যাঙ্ক করতে পারবেন। তাহলে এই ওয়েবসাইটটা সবচেয়ে ইজিলি কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারবে?
ওই যে ওয়েব বাংলাদেশ যে ওয়েব ডিজাইনার বা ডিজাইনার ওয়েব ইন ডিজাইনার বাংলাদেশ এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করার ক্ষেত্রে এই ওয়েবসাইট কিছুটা হলো একটা ভালো অ্যাডভান্টেজ পাবে, তাই না? এখন এই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্যই মানুষ কি ধরনের ডোমেন নেয়? ইএমডি। ইএমডি। এক্সাক্ট ম্যাচ ডোমেইন। হ্যাঁ, এবার ইএমডির একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনার কাছে কি মনে হয়? ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন যে ভাই আমার তো একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে। সো আমি বললাম যে খুবই ভালো আপু, আপনার অ্যাডভার্টাইজিং এজেন্সির নামটা বলেন। আপনি বললেন যে ওয়েব ডিজাইনার ইন বাংলাদেশ। আমি জিজ্ঞেস করবো আপু কি যেন বললেন, আবার বলেন তো। ওয়েব ডিজাইনার বাংলাদেশ। আমি কিন্তু বুঝতেই মানে বুঝবোই না যে আসলে কি আপনি কি বলছেন, কারণ এটা কি আসলে একটা ব্র্যান্ডের নাম বা বিজনেসের নাম হতে পারে? না। এটা একটা মানে আনপ্রফেশনাল নাম না? জি। এবং এই জিনিসটা যেমন ইউজারের ক্ষেত্রে, হ্যাঁ, ইউজারের জন্য যেরকম একটা খারাপ একটা এক্সপ্রেশন তৈরি করে, মানে এই ইএমডি নিলে ইউজাররা এই টাইপের ওয়েবসাইটগুলোকে লো কোয়ালিটির ওয়েবসাইট হিসেবে ভাবে। অ্যাট দ্য সেম টাইম গুগলও কিন্তু ওভার দ্য টাইম মানে কোনো একটা সময় না কোনো একটা সময় এই ওয়েবসাইটটাকে স্প্যামি ওয়েবসাইট ভাবতে শুরু করবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আপনি শর্ট টার্মের জন্য যদি হয় তাহলে একটা বেনিফিট আপনি পেতে পারেন, যদি সেটা কি টাইপের ডোমেন নাম হয়? ইএমডি। কিন্তু যদি আপনি লং টাইমের কথা বলেন তাহলে কি এটা ভালো প্র্যাকটিস হবে? না না না, হবে না। তাহলে আমরা এখনকার যদি এই 2024 সালের এসইও যদি বলি তাহলে ইএমডি কে আমরা অলওয়েজ কি করব? বাদ, তাই না? এখন এই যে দেখলাম আমরা ইএমডি এর অ্যাডভান্টেজটা, এই অ্যাডভান্টেজটা হওয়ার মেইন কারণটা কি? এই যে গুগল ইএমডি কে র্যাঙ্ক করে, কারণ হচ্ছে একটা ডোমেন নামের মধ্যে যদি ওই সার্ভিস রিলেটেড সিগন্যাল পায় গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন, তখন ওইটাকেই একটা স্ট্রং একটা র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাউন্ট করে। বুঝতে পারছেন? তাহলে সেই ক্ষেত্রে আমরা জানলাম যে এইটা র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাউন্ট করে গুগল শর্ট টার্মের জন্য খুব ইজিলি র্যাঙ্ক করে ফেলবে। লং টাইমের জন্য এটা করলে সমস্যা। তাহলে আমার ক্ষেত্রে উপায় কি? আমার ক্ষেত্রে উপায় পিএমডি। পিএমডি মানে হচ্ছে পার্শিয়াল ম্যাচ ডোমেন। পার্শিয়াল ম্যাচ ডোমেন মানে হচ্ছে হুবহু আপনি কোনো কিওয়ার্ডকে টার্গেট করেন নাই, স্টিল আপনার ডোমেন নামটা শুনলেই বোঝা যায় যে এইটা কি সার্ভিস দিচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? যেমন এবার আমরা যদি বলি, ধরেন এইটা নামটা দেখে বোঝা যাচ্ছে না? জি ভাইয়া, airtel.com। মানে বোঝা যাচ্ছে কি এইটা কি ধরনের সার্ভিস দেয়, এটা বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এবার যদি আমরা বলি হচ্ছে টিএল কে নাকি এই ঠিক আছে বানান নাকি ভুল বানান করছি? না ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এইটা দ্বারা কি বোঝা যাচ্ছে? তাহলে এইটা কি দেখেন, এটা কি কোনো পার্টিকুলার কিওয়ার্ডকে টার্গেট করে করা হচ্ছে? না। বাট বোঝা যাচ্ছে না যে কি সার্ভিস দিচ্ছে? জি ভাইয়া। তাহলে এই ধরনের নামগুলোকে আমরা কি নাম দিব? কি নাম বলবো? পার্শিয়াল ম্যাচ ডোমেন, যেখানে আপনি মানে সার্ভিস কি, সার্ভিসটা সম্পর্কে বোঝা যায় ডোমেন নামটা দেখেই। এই টাইপের ডোমেনগুলোকে বলে পার্শিয়াল ম্যাচ ডোমেন। তারপরে ধরেন এটা হ্যাঁ একই। কিভাবে একই? রবির সাথে আমার টেলিফোনের সম্পর্ক কি? আমার হচ্ছে কোনো সম্পর্ক আছে? সরি ভাইয়া, হ্যাঁ আছে, বলেন। এই নামটা শুনে ধরেন কেউ জানেই না এটা আসলে কি ধরনের সার্ভিস দেয়, কিন্তু এই নামটা শুনে কি কেউ বুঝতে পারবে যে এটা আসলে একটা টেলকো কোম্পানি? বুঝতে পারবে? কেউই বুঝতে পারবে না। পারবে? যে জানে না রবি সম্পর্কে। ধরেন বিদেশ থেকে কেউ একজন আসছে, তাকে বললাম যে robi.com এই ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলছি, সেই ওয়েবসাইটের নাম শুনে কি বুঝতে পারবে যে কি সার্ভিস দেয়? না, বুঝতে পারবে না। কিন্তু এই যে টেলিটক, এটা শুনেই কি বুঝতে পারবে না যে কি টাইপের সার্ভিস? হ্যাঁ, বুঝতে পারবে। মানে টক টাইপের সামথিং কিছু একটা, তাই না? বা টেলিফোন বা টেলকো এরকম কিছু একটা বোঝা যায়। সো যখন এমন একটা নাম আপনার বিজনেসে, যেই নামটার সাথে আপনার সার্ভিসের কোনো রিলেশন নাই, বা নামটা দ্বারা বোঝা যায় না আপনি কি সার্ভিস দেন, নামটা আপনার সার্ভিসটাকে ডিফাইন করে না, সেই টাইপের নামগুলোকে বলে ব্র্যান্ডেবল ডোমেইন। কি নাম? ব্র্যান্ডেবল ডোমেইন, বা সংক্ষেপে BD। ক্লিয়ার? জি ভাইয়া।
তাহলে রবি কি ধরনের ডোমেন? ব্র্যান্ডেবল ডোমেন। ব্র্যান্ডেবল ডোমেন। গ্রামীণ ফোন কি ধরনের ডোমেন? এটা ভাইয়া হচ্ছে পিএমডি, এটা ব্র্যান্ডেবল হবে। কিন্তু এটা তো বোঝা যাচ্ছে ভাইয়া ফোন। ভাই এখানে একটু কনফিউশন আছে যে airtel.com যদি পিএমডি হয় তাহলে গ্রামীণ ফোন বা রবি কেন হচ্ছে না? মানে এটা গ্রামীণ একটু ফোন তো কনফিউশন। স্পষ্ট এটা পিএমডি। রবি PMD হচ্ছে কি আমাদের দেশেই শুধু এজন্য, মানে রবি তো শুধুমাত্র বাংলাদেশ ভিত্তিক না, আর আমি এয়ারটেল তো বলছি কি ইন্টারন্যাশনাল। রবির সাথে কোনো কথা বলা বা এরকম কিছু বোঝা যাচ্ছে নামটা শুনে? ভাইয়া মানে আমরা যদি হিসেবে দেখি তাহলে তো ওই যে রবি সিম মনে হচ্ছে, যেটা আমরা শুনে আসছি এরকম। বাইরের দেশে মানুষ বুঝতে পারবে না, মানে কিন্তু আমি বুঝছি যে আপনি বলতেছেন যে এয়ারটেলের সাথে টেল আছে, টেলিটকের সাথে টেল আছে, বা গ্রামীণ ফোনের সাথে ফোন আছে, এগুলা সবগুলোই পিএমডি। হ্যাঁ, এই তো। আর যেটা মানে বাইরের দেশের লোকও বুঝতে পারবে না বা রবি লাইক রবি.com সেটা হচ্ছে আপনার বিডি। হ্যাঁ বিডি। ব্র্যান্ডেবল ডোমেন মানে হচ্ছে বাইরের দেশেও তো এই নামটা শোনা যায় এয়ারটেল। মানে আপু আপনি জিনিস মানে আমি বলি একদিকে এক অ্যাঙ্গেল থেকে, আমি দেখছি আপনি আবার অন্য অ্যাঙ্গেল থেকে বোঝেন। মানে ব্যাপারটা এরকম না, একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন। মানে আমি বলছি কি পিএমডি মানে পার্শিয়াল ম্যাচ ডোমেন, মানে যেই বিজনেসের ডোমেন নামটা, আমি একজন মানুষ যে এই বিজনেসগুলো সম্পর্কে কিছুই জানে না, সে এয়ারটেলের নামও জীবনে শোনে নাই, টেলিটকের নামও জীবনে শোনে নাই, রবির নামও জীবনে শোনে নাই, গ্রামীণ ফোনের নামও জীবনে শোনে নাই। সো তাকে আমি এই 4টা জিনিস দিয়ে বললাম যে কোনটা কি ধরনের বিজনেস তুমি অনুমান করে বলো। এখন সে এইটা কি ধরনের বিজনেস বলতে পারবে? বলেন, নামটা দেখে বলতে পারবে কিনা? পারবে ভাইয়া। এইটা কি ধরনের বিজনেস সে বলতে পারবে? অবশ্যই পারবে। এইটা কি ধরনের বিজনেস সে বলতে পারবে? পারবে। এইটা কি ধরনের বিজনেস সে বলতে পারবে? পারবে না। এটা পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারলাম ভাইয়া। তাহলে ব্যাপারটা হচ্ছে মানে এমন একটা নাম যেটা সার্ভিসের সাথে কোনো সম্পর্ক নাই, যেই নামটা শুনে সার্ভিসটা কি এইটা বোঝা যায় না, সেই ধরনের ডোমেন নামকে কি বলে? ব্র্যান্ডেবল ডোমেন। আমি যদি বলি ধরেন দারাজ.com, এবার বলেন এটা কি ধরনের ডোমেন? ব্র্যান্ডেবল ডোমেন। তারপরে ধরেন এইটা কি ধরনের ডোমেন? এটাও ব্র্যান্ডেবল ডোমেন। তারপরে ধরেন হোস্টিংগারটা কি হবে? ওই সেম ব্র্যান্ড। এই যে এখানে হোস্টিং বোঝা যাচ্ছে না, হোস্টিং থেকে হোস্টিংগার, তাহলে পিএমডি। তারপর হচ্ছে নেম চিপ, নাম চিপ রেটে পাবেন, তাই না? নাম চিপ রেটে পাবেন, তার মানে কি বোঝাই যাচ্ছে যে এটা কি টাইপের? পার্শিয়াল। আমি যদি এবার বাংলাদেশের আরো কিছু, এবার আপনারা নিজেরা বলবেন, বাটা কি ধরনের ডোমেন নাম? ব্র্যান্ডেবল ডোমেন। বাটা কিভাবে পিএমডি হয় আপু? আচ্ছা ভাই, আমি বলছি কি যেই নামটা আর কি মানে ইন্টারন্যাশনাল ওয়াইড, মানে সে হয়তো বা আমাদের পার্শ্ববর্তী দেশও জানে। ইন্টারন্যাশনাল ন্যাশনাল ওরে আপু, আপনি জিনিসগুলোকে কেন তো কমপ্লেক্স করে ফেলতেছেন? ইন্টারন্যাশনাল ন্যাশনাল ওগুলো সব ভুলে যান। আমি তো ইন্টারন্যাশনাল ন্যাশনাল ওগুলো কিছু বলি নাই। আচ্ছা, মানে আমি বলছি যে একটা নাম শুনে বোঝা যায় কিনা যে এটা কি টাইপের বিজনেস, এই জায়গায় আপনি যান, এই পয়েন্টে যান। বাটা শুনে কি আপনি বুঝতে পারবেন যে এটা জুতো বা কিছু বোঝা যায় না? এটা তারপরে ধরেন অ্যাপেক্স বোঝা যায় না। তারপরে ধরেন প্লাস পয়েন্ট বোঝা যায় না। তাহলে এগুলো কি টাইপের বিজনেস? এটা ব্র্যান্ডেবল স্কয়ার কি টাইপের বিজনেস? নাম কি? ব্র্যান্ডেবল ডোমেন। এটা ব্র্যান্ডেবল। অ্যামাজন কি টাইপের নাম? এটাও ব্র্যান্ডেবল। গুগল কি টাইপের নাম? ব্র্যান্ডেবল। তো পৃথিবীর সবচেয়ে জায়ান্ট বিজনেস গুলো কি টাইপের নামকরণ করে? ব্র্যান্ডেবল। এবার যদি আমি এই যে সব কথার সামারি করি, সামারিটা হচ্ছে এইটাই যে এখন এই যে 3 ধরনের ডোমেনের মধ্যে সবচেয়ে মানে নামটা শুনে সবচেয়ে মানে আমি জাস্ট একদম বাংলা ভাষায় বলি, সবচেয়ে খ্যাত মনে হয় কোন টাইপের নামকে বলেন? এক্সাক্ট ম্যাচ ডোমেন কে
ইএমডি কে সবচেয়ে স্ট্যান্ডার্ড মনে হয় কোনটা? ব্র্যান্ড ডোমেনকে ব্র্যান্ডেবল ডোমেনকে ব্র্যান্ডেবল ডোমেন হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড। আর মাঝামাঝি কোনটা? পিএমডি পার্শিয়াল ম্যাচ ডোমেন। পার্শিয়াল ম্যাচ। এবার আমি যদি বলি যে তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, যেহেতু ইএমডি এর ক্ষেত্রে অনেক সমস্যা আছে, আমি ইএমডি বাদ দিলাম, তাহলে ব্র্যান্ডেবল ডোমেনই তো নেওয়া যায়। এখানে হচ্ছে একটা পয়েন্টটা হচ্ছে বাটা যে একটা জুতোর নাম, এইটা কেউ জানে না যে একটা জুতোর ব্র্যান্ড। এই জিনিসটা মানুষের মগজে ঢুকাতে হলে প্রচুর পরিমাণ আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, প্রচুর পরিমাণ ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং করে 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 বাটা মানেই জুতো, এই ফিল্ডটাতে আপনাকে নিয়ে আসতে হবে। তার মানে প্রচুর পরিমাণ খরচ করতে হয় মানুষের মাথার মধ্যে ঢুকতে কোন টাইপের ডোমেন হলে ব্র্যান্ডেবল ডোমেন। কিন্তু একবার যদি ঢুকে যায় এরপর মাথা থেকে আর জীবনও সরবে না। কোন নামটা? ব্র্যান্ডেবল ডোমেন। ব্র্যান্ডেবল। যেমন অ্যামাজন, এই নামগুলো মানে এত বেশি কি জন্য? কারণ এগুলো ব্র্যান্ডেবল নাম হওয়ার কারণেই এগুলো মাথার মধ্যে ঢুকে গেছে। ঢোকার পর এখন আপনি শত চেষ্টা করলেও এগুলো বের হবে না, এইরকম একটা জায়গায় চলে আসছে। এটাই হচ্ছে হ্যাঁ, ওদের ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। সো ব্র্যান্ড ভ্যালু তৈরি হওয়ার কারণে এই জিনিসটা হয়। এখন এই টাইপের নামগুলোকে এস্টাবলিশ করতে হলে, একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে হলে প্রচুর পরিমাণ কি লাগে? ইনভেস্টমেন্ট লাগে, প্রচুর খরচ করতে হয়। কিন্তু দেখেন, যদি নামটা আপনার পার্শিয়াল ম্যাচ হয়, তাহলে এয়ারটেল এই নামটা একবার শুনলেই এমনিতে না শোনার আগেই বোঝা যাচ্ছে যে সে জানে না কি সার্ভিস দেয়। তারপরেও কিন্তু অনুমান করতে পারতেছে না যে কি টাইপের সার্ভিস দেয়। টেলিকমিউনিকেশন সার্ভিসের নামের সাথে বোঝা যাচ্ছে। হ্যাঁ, টেলিকম সার্ভিস দিচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এবং দেখেন, এই নামটা যদি একবার কেউ শোনে, খুব ইজিলি মনে রাখতে পারবে না? জি, ছোট আছে এবং উচ্চারণের সুবিধা এবং খুব সহজে মনে রাখা যায়, যেহেতু রেলেভেন্সির কারণে খুব সহজে মনে রাখা যায়। তো এই জন্য যদি আপনি একজন স্মল বিজনেস ওনার হন, আপনার খুব বিগ বাজেট না থাকে, এবং আপনি যদি ব্র্যান্ডিংয়ে খুব বেশি খরচ করতে না চান, তাহলে আপনার জন্য কোনটা ভালো হবে, বেস্ট প্র্যাকটিস হবে? পার্শিয়াল ম্যাচে দুই দিক থেকে আপনি অ্যাডভান্টেজ পাবেন। একটা অ্যাডভান্টেজ হচ্ছে স্টিল সার্চ ইঞ্জিন একটা সিগন্যাল কিন্তু পাচ্ছে না। দেখেন তো যে কি ধরনের বিজনেস সিগন্যাল পাচ্ছে। যেমন মানুষ সিগন্যাল পায়, এরকম সার্চ ইঞ্জিনও সিগন্যাল পাচ্ছে। তার মানে সার্চ ইঞ্জিনের পক্ষে অনুমান করা সম্ভব যে ও এই টপিকটা নিয়ে কাজ করতেছে, ওকে ওর বিজনেসটার নামই তো হচ্ছে এই টপিক, তার মানে এটা এই টপিকের একটা ওয়েবসাইট, তার মানে এই টপিকের কন্টেন্টগুলো র্যাঙ্ক করানোর ক্ষেত্রে ওকে আমার প্রায়োরিটি দেওয়া উচিত। ক্লিয়ার বিষয়টা? সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন যদি পার্শিয়াল ম্যাচ ডোমেন হয়। আর আবার মানুষ খুব ইজিলি কি করতে পারবে, জিনিসগুলোকে মনে রাখতে পারবে। এই কারণে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। স্মল বিজনেস ওনার বা ম্যাক্সিমাম মানুষ প্র্যাকটিস করে কোন টাইপের ডোমেন নাম নেয়? পার্শিয়াল ম্যাচ। আর ব্র্যান্ডেবল ডোমেন নাম নেয় বিশাল বড় জায়ান্ট। ধরেন নতুন একটা ব্র্যান্ড আসছে যাদের হাজার হাজার কোটি টাকা নিয়ে নামবে, তখন তারা কি টাইপের নাম নিবে? ব্র্যান্ডেবল ডোমেন নাম নিবে। কারণ ব্র্যান্ডেবল ডোমেন নাম স্টাবলিশ হয়ে গেলে তখন জিনিসটা খুব পাকাপোক্তভাবে একেবারে ইউনিক একটা জায়গায় চলে আসে। ইউনিক, যেটা পৃথিবীর আর কোথাও নাই, কিছুতে নাই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তার মানে এটা লং টার্মের জন্য ভালো, লং টার্মের জন্য এইটা খুবই ইফেক্টিভ। এবং বিজনেসের ক্ষেত্রে এইটা খুবই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড নাম হচ্ছে আপনার যদি ব্র্যান্ডেবল নাম হয়। ওকে, সো আমরা অনেক কথাবার্তা বললাম। আশা করি এখান থেকে সামারিটা কি বলেন? আমরা যদি এখন ডিসাইড করি তাহলে কি ধরনের নাম নেবেন বলেন? পার্শিয়াল ম্যাচ। ইএমডি কি আমরা নেব? নেব না। তারপর ব্র্যান্ডেবল নাম কি নেব? না, নেব না। আমরা পার্শিয়াল ম্যাচ নেব। সো এইটুকু পর্যন্ত সামারি আসছে। আপনি যদি স্মল বিজনেস ওনারও হন, সেম কাজটাই করবেন। ওকে, এরপরে আসেন আমরা এবার যাই পরের স্টেজটা হচ্ছে যে আমরা এবার নামের ক্ষেত্রে দেখলাম এক্সটেনশনটা কিভাবে নিতে হয় সেটাও জানলাম, ডোমেন নামটা কিরকম সিলেক্ট করতে হয় এটাও জানলাম। এবার আসেন আমরা লেংথের ক্ষেত্রে কথা বলবো যে একটা ডোমেনের লেংথ কতটা হওয়া উচিত। এটার অ্যান্সারটা হচ্ছে আপনার যত ছোট রাখা যায় তত ভালো। যত ছোট রাখা যায়, নামটা যত কম ক্যারেক্টারের ভেতর রাখা যায় ততই ভালো। কিন্তু কখন আমি খারাপ বলবো, তাই না? কম ক্যারেক্টারের মধ্যে হলে 3 ক্যারেক্টারের মধ্যে যদি রাখতে পারি তাহলে তো খুবই ভালো।
যদি 4 ক্যারেক্টারের মধ্যে 5 ক্যারেক্টারের মধ্যে রাখি তাহলেও খুবই ভালো, কিন্তু কখন আমি খারাপ বলবো? এই খারাপের তো একটা লিমিট দিয়ে দিতে হবে। সেই লিমিটটা হচ্ছে আমরা যারা এসইওর পার্সপেক্টিভ থেকে কাজ করি, আমরা চেষ্টা করি অলওয়েজ 9 ক্যারেক্টারের মধ্যে রাখার নামটা। কয়টা ক্যারেক্টারের মধ্যে রাখার? 9 ক্যারেক্টার। 9 ক্যারেক্টার। এখানে দেখেন তো এটা কয় ক্যারেক্টারের মধ্যে চলে আসছে এই নামটা? 3 7 10 11 12 12 9+। 12। দাঁড়ান, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এক্স্যাক্টলি 12। কয়টা ক্যারেক্টারের মধ্যে চলে আসছে এটা? 12টা। তাহলে 12টা কি আমাদের মানে এসইও যারা খুব ভালো প্রফেশনাল তারা যেরকম একটা ওয়েবসাইট চায় সেরকম নাম কি এটা হয়েছে? না, তার চেয়ে একটু কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। এখন আমরা যদি বলি যদি 9 এর মধ্যে আপনি থাকতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু তারপরে আমি 9 এর মধ্যে কোনোভাবে থাকতে পারলাম না, কিন্তু আপনার পছন্দ কোনো একটা নাম, যে ভাই আমার এই নামটা খুবই পছন্দ, তাহলে অ্যাটলিস্ট কত পর্যন্ত আমি স্যাক্রিফাইস করব? এটা অ্যান্সারটা হচ্ছে 13 পর্যন্ত। কত পর্যন্ত? 13 পর্যন্ত। আপনি যদি 9 এর মধ্যে থাকতে না পারেন একান্ত, তাহলে কততে যান? কতর মধ্যে থাকেন? 13 এর মধ্যে। 13 এর পরে গেলে সেটা ওর্স্ট হয়ে যাবে, মানে খুব বাজে একটা ডোমেইন নাম হয়ে যাবে। তাহলে ক্যারেক্টার লিমিটটা কত আমাকে বলেন? 9 টা হচ্ছে বেস্ট, কিন্তু 13 পর্যন্ত স্যাক্রিফাইস করা যায়। 13 পর্যন্ত ওকে। 9 থেকে ধরেন 9 থেকে 13 ওকে, কিন্তু 1 থেকে 13 কি? 1 থেকে 9 কি? বেস্ট, তাই না? তো আশা করি ডোমেন নামের ক্যারেক্টারটা জানলাম। এবার আসেন ওয়ার্ডের ক্ষেত্রে। কয়টা ওয়ার্ডে ডোমেন নাম হওয়াটা ভালো? একটা ওয়ার্ডে হলে তো খুবই ভালো, 2টা ওয়ার্ডে হলে ঠিক আছে, 3টা ওয়ার্ডে হলে খুব খারাপ। তাহলে আমরা কয়টা ওয়ার্ডের পর্যন্ত যেতে পারি? 2টা ওয়ার্ড। 2টা ওয়ার্ড। 3টা সর্বোচ্চ। না, 3টা তো না, বেশি। 3টা ওয়ার্ড গুলো তো খারাপ। 2টা ওয়ার্ড পর্যন্ত। 2টা ওয়ার্ড। 2টা ওয়ার্ডের ভেতরেই আমি আমার ডোমেন নামটা রাখার চেষ্টা করব। ক্লিয়ার? ডোমেন নামটা মিনিংফুল হতে হবে। বুঝতে পেরেছেন? মানে আমি ধরেন নাম নেওয়ার চেষ্টা করছি এরকম, ধরেন সাইফুল্লাহ সাইফ, এই নামটা এটা হচ্ছে আমার ধরেন নাম। এখন আমি এই নামটা নিতে যাচ্ছি, কিন্তু দেখলাম যে এই ডোমেনটা অলরেডি একজন কি করলো? কিনে ফেললো। যেহেতু অলরেডি একজন কিনে ফেলছে, তাহলে কি আর আমার আশা আছে এই নাম নেওয়ার? না, যেহেতু একটা ডোমেন নাম একজনই কিনতে পারে, তাই না? সো কেউ একজন যদি এই ডোমেন নামটা কিনে ফেলে অলরেডি, আমি তো চাইলে .নেটে যেতে পারি, কিন্তু আমি কি নেটে যাব? .নেটে না, যাব না। .নেটে যাব না, আমি তো .comই থাকবো। সেহেতু আমাকে তো আর এই নামটা পাওয়া সম্ভব না, যেহেতু কেউ একজন কিনে ফেলছে এই নামটা। তাহলে আমাকে কি করতে হচ্ছে? নামের সাথে যোগ বিয়োগ করতে হচ্ছে। তাহলে যদি এখন আমি ধরেন বিডি দেই, এটা কোন কোন জায়গায় ঠিক হয় নাই বলেন? ক্যারেক্টার বেশি হয়ে গেছে। প্রথমত কয় ওয়ার্ড হয়ে গেছে? 13 এটা এক্সিড হইছে 13, তারপর হচ্ছে কান্ট্রি বোঝাচ্ছে আবার। প্রথমত আমি তো আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই না আমার নামের মধ্যে, তাই না? তো এটা চাই না, তাহলে এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হইছে কোনটা? 2 নম্বর সমস্যা আমার 13 শব্দের বেশি চলে গেছে। 3 নম্বর সমস্যা কি হয়েছে? আমার ওয়ার্ড সংখ্যা কত হয়ে গেছে? তিনটা হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে বুঝলাম যে আপনি এটা করতে চান না। সো আমি কি করলাম যে ঠিক আছে, আমি এখানে একটা এস যুক্ত করে দিই, সাইফুল্লাহ সাইফস। এখন এটার কি কোনো মিনিং আছে আমাকে বলেন? না, এটার কোনো মিনিং নাই। মিনিং নাই। আমি কি বলছি? একটা যদি ক্যারেক্টার অ্যাড করেন সেটার কি থাকতে হবে? একটা মিনিং থাকতে হবে, কিন্তু এটার কি কোনো মিনিং আছে? না, নাই। সো আমরা এটা করব না। আবার ধরেন এরকমও হতে পারে যে ধরেন আমার ব্র্যান্ড নামটা, আমার যে এজেন্সির নামটা সেটাই আমি নেই, সেটা নিয়ে আমি একবার এক্সাম্পল দিই। ধরেন নামটা হয়ে গেছে এইটা নাম। এখন এই নামটা আমি পাই নাই, এই নামটা কেউ একজন নিয়ে ফেলছে। সো এটা আমার জন্য এখন আর অ্যাভেলেবেল নাই। আমি কি করলাম? cubicscruise.com। আর যেটা আমি নিতে চাচ্ছিলাম সেটা কোনটা ছিল?
কিউবিক স্ক্রু কিউবিক স্ক্রু ছিল, কিন্তু কিউবিক স্ক্রু না পাওয়ার ফলে আমি কি করছি, শুধু কিউবিক এসটা অ্যাড করে দিলাম। স্টিল 2 ওয়ার্ডেরই আছে, তাই না? জি জি ভাইয়া তাহলে এবার আপনি কি বলবেন, এটা গুড প্র্যাকটিস না ব্যাড প্র্যাকটিস? গুড। এটা ব্যাড এটাও ব্যাড প্র্যাকটিস। কারণ কি? নাইস বলছেন না? কারণ আমি আসলে এস দিয়ে, দেখেন একটু খেয়াল করেন এটা কেন ব্যাড প্র্যাকটিস। কারণ ও এই ওয়েবসাইটটা, এই নামের একটা ওয়েবসাইট এই ব্র্যান্ডটা নিয়ে ফেলছে। এখন কনফ্লিক্টটা কি হবে? কনফ্লিক্টটা হবে আমি আসলে এটা পাই নাই বলে এটা নিছি, ওর প্লুরাল ভার্সনটা নিছি। কিন্তু ও যদি কখনো স্টাবলিশ ওয়েবসাইট হয়ে যায়, তাহলে অলওয়েজ কিন্তু ওর সাথে আমার একটা কি হবে, ক্ল্যাশ হবে, ক্ল্যাশ হবে। এটা ক্ল্যাশ হবে না? জি ভাই। অবশ্যই হবে। কারণ আমি যেহেতু জানি যে এটা কেউ একজন নেয় নেই, আমি জাস্ট সিম্পলি একটা প্লুরাল করে দিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এটাও খুব বাজে প্র্যাকটিস, বুঝতে পারছেন? তাহলে এটাও করা যাবে না। আপনি যদি কোনো একটা ওয়ার্ড, মানে প্রপার যেই ওয়ার্ড আপনি চাচ্ছিলেন সেটা যদি না পান, সিঙ্গুলার প্লুরাল এগুলো দিয়ে কোনো নেওয়ার দরকার নাই। এরপরে আসেন, আপনি না পাওয়ার ফলে আপনি একটা স্পেশাল ক্যারেক্টার বসায় দিলেন। কি বসায় দিলেন? ক্যারেক্টার। কি বসায় দিলেন? এটার নাম কি? এটাকে বলে ড্যাশ। সো ধরেন ড্যাশ বসায় দিলেন। এখন কি স্টিল ভালো? এর অ্যান্সারটা হচ্ছে না। ডোমেন নামের মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার রাখাটা গুড প্র্যাকটিস না। কোনো নাম্বার রাখাটা গুড প্র্যাকটিস না। যেমন আপনি ধরেন এইটা না পেয়ে এইটাও করতে পারেন, অথবা আপনি ধরেন দিলেন হচ্ছে আপনার ধরেন পছন্দের নাম্বার হচ্ছে 71 দিয়ে দিলেন। এটা কি গুড প্র্যাকটিস? না ভাইয়া, এটাও গুড প্র্যাকটিস না। তাহলে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টারও ডোমেন নামের মধ্যে রাখবো না। আরেকটা কি বলছি রাখবো না? কোনো স্পেশাল ক্যারেক্টার প্লাস কোনো নাম্বার কোনো সিঙ্গুলার প্লুরাল ভার্সন রাখবো? কোনো রাখবো না। মানে প্লুরাল ভার্সন, আমি যদি সিঙ্গুলার না পাই অনেক সময় আমরা প্লুরালে যাই, ওইটাতেও যাব না। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যদি কোনো নামের শর্ট ভার্সন করি, যেমন জিটিএক্স বা সিবিজেড এই ধরনের শর্ট করি, কোনো প্রবলেম নেই, আপনি সেটা করতেই পারেন। ধরেন আপনি যদি সিভিএক্স cbx.com এটা তো একটা, মানে এইটার হয়তো আপনার এলাবোরেট করলে একটা বড় নাম হয়, তাই না? জি, যেটাকে আমি সংক্ষেপে করলেন, এটা কিন্তু তখন আর ব্র্যান্ডেবল নাম হয়ে যাবে তখন। এটা মানে আমার কথা কি বুঝছেন? তখন এই নামটার কি ধরনের নাম হয়ে যাবে? ব্র্যান্ডেবল। কারণ দেখেন এটা কি আপনার বিজনেসকে ডিফাইন করতেছে? না, করতেছে না। কারণ আপনার একজন সাধারণ মানুষ কিন্তু আপনার এইটার ফুল এটা জানে না, তাই না? ফুল মিনিংটা জানে না। সো এটা যদি সে মিনিং জানতো তাহলে না হয় সে বুঝতে পারতো, ও আচ্ছা এটা তো এই টাইপের বিজনেস, সেটা ভিন্ন কথা। কিন্তু সে তো জানে না। সো সেই পার্সপেক্টিভ থেকে এইটাকেও যদি আপনি এস্টাবলিশ করতে হয়, জাস্ট এই সিভিএক্সটাই হচ্ছে আপনার ব্র্যান্ড, বুঝতে পারছেন? তখন এটাকে আপনার ব্র্যান্ডেবল ডোমেন হিসেবে ট্রিট করতে হবে। এটা একটা ব্র্যান্ডেবল ডোমেন। ক্লিয়ার? জি, ওকে। তাহলে মোটামুটি আশা করি জিনিসগুলো সম্পর্কে ধারণা হয়ে গেছে। আমি ওয়ার্ড, তারপর হচ্ছে আর কিছু আছে কিনা, ও আচ্ছা, নামের ক্ষেত্রে কিছু জেনারেল কথা। নামটা সাউন্ড গুড হওয়াটা জরুরি। নামের সাউন্ড গুড মানে কি? জিনিসটা শুনতে ভালো শোনায়, এবং জিনিসটা খুব ইজিলি মেমোরেবল, জাস্ট যাতে শোনার পরই মানে মাথায় থাকে এমন একটা নাম, যেটা খুব বিদঘুটে কঠিন একটা নাম সেটা যেন না হয়। একটা আইডিয়াল নাম কিরকম হবে? খুব সহজ, ইজি এন্ড সংক্ষিপ্ত হবে, ছোট হবে, যেটা সহজে মেমোরাইজ করা যায় এবং যেটা উচ্চারণ সহজ। ঠিক আছে? এই নাম হতে হবে। তাহলে এখানে উচ্চারণের কথা বলছি, এবং আরেকটা কি ফ্যাক্টর বলছি? শ্রুতি মধুর। এক্স্যাক্টলি, একটা হচ্ছে শ্রুতি মধুর, সাউন্ড গুড, আরেকটা বলছি কি? ইজিলি মেমোরেবল। এই দুইটা জিনিসকে মাথায় রাখতে হবে। এরপর আরো একটা জিনিস আমরা ভুল করি, সেটা হচ্ছে কি? আমরা স্পেলিং, এটাকে মিসস্পেলিং বলতে পারি। মিসস্পেলিং মানে কি বলেন তো? স্পেলিং মানে বানান ভুল। যেমন ধরেন রাজকুমার একটা বাংলা নাম, এটাকে যদি আপনি ইংলিশে লেখেন তাহলে কিভাবে লিখবেন? কেউ লিখবে এভাবে, কেউ লিখবে RAJ, এভাবে লিখবে না? এভাবে লিখবে না? বলেন। কেউ লিখবে রাজকুমার RAZ, কেউ লিখবে RAJ।
যে এখন এটা কি একটা কনফিউজিং নাম না এই নামগুলো? জি জি ভাই এটা এই কনফিউজিং কনফিউজিং নাম অ্যাভয়েড করতে হবে, বুঝতে পারছেন? যেই নাম মানে একাধিকভাবে লেখা যায় এই টাইপের নাম ব্যবহার করতে হবে। যদি করেন কি প্রবলেম হবে, ধরেন আপনার ডোমেন নাম এইটা, আপনার ইউজাররা কোনটা লিখে সার্চ করবে? আর এই যে এইটা লিখে সার্চ করে অন্য ওয়েবসাইটে চলে যাবে, বুঝতে পারছেন? So, তাহলে এই ধরনের স্পেলিং কনফিউশন এই টাইপের নাম নেওয়া যাবে না। ক্লিয়ার? জি ভাই সো আমাদের আশা করি ডোমেন নামের ক্ষেত্রে কি কি করতে হবে না করতে হবে এই ব্যাপারটা এখন পর্যন্ত সবাই ক্লিয়ার। কোনো প্রশ্ন আছে এর মধ্যে? আছে? নাই আশা করি, নাকি? জি ভাইয়া ওকে, দেখেন এই যে আজকের ক্লাসটা, এই ক্লাসটা নট নেসেসারি যে আপনি একজন এসইও এক্সপার্ট হলেই দরকার। আপনার কি মনে হয় না যে এসইও এক্সপার্ট ছাড়াও আপনার এই জিনিসগুলো দরকার জানাটা? আপনি যদি বিজনেস করেন তখনই কিন্তু এই জিনিসগুলো আপনার জানা দরকার। আমরা খুব হাবিজাবি টাইপের একটা ডোমেন নিয়ে ফেলি, এরপর পরবর্তীতে সাফার করতে আমি কোটি কোটি টাকা খরচ করতেছি একটা ডোমেন নামের পেছনে, কিন্তু নামটা শুনতে ভালো শোনায় না, একটা আনপ্রফেশনাল নাম নিয়ে ফেলছি, তখন ওইটাকে আর মানে চেঞ্জ করার উপায় নাই, আমাকে ওটা নিয়েই ক্যারি করতে হচ্ছে। সো এই কারণে করতে হবে। হ্যাঁ, সো এই কারণে আমাদেরকে এই জিনিসগুলো সবারই, কারণ আগে পরে হয়তো আপনাদের মধ্যে অনেকেই বিজনেস করবেন, হয়তো অনলাইন বিজনেসের সাথে যুক্ত হবেন, বা হয়তো মার্কেটিংয়ের ডিপার্টমেন্টে থাকবেন যেখানে এরকম ডোমেন বা নাম সিলেকশনের দায়িত্ব আপনার উপর পড়তে পারে। সো সেই ক্ষেত্রে এই আইডিয়াগুলো আপনাদের প্রত্যেকেরই থাকা উচিত। এরপরে আসেন, আমরা এখন নামের ক্ষেত্রে সব কিছু দেখে ফেললাম, একটা নাম কিভাবে সিলেক্ট করতে হয় না হয় সব কিছুই দেখলাম। এবার আসেন আমরা আমাদের আসল জায়গায় যাই। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা সব সিস্টেমগুলো জানলাম, মেথডসগুলো জানলাম, স্ট্র্যাটেজি জানলাম যে কীরকম নাম নিতে হবে, কীরকম ডোমেন নিতে হবে। এবার আমরা কোনো একটা টপিকে একটা পারফেক্ট নাম খুঁজে বের করব। নাম খুঁজে বের করার এই প্রসেসটাকে বলে ডোমেন রিসার্চ। কি বলে এটাকে? ডোমেন রিসার্চ। ডোমেন রিসার্চটা করব কিভাবে? সো ডোমেন রিসার্চ করার জন্য আমাদেরকে প্রিফিক্স সাফিক্স এই দুটো জিনিস জানতে হবে। এগুলো আপনারা যারা গ্রামার পড়ে আসছেন তারা জানেন প্রিফিক্স কি আর সাফিক্স কি, কাকে প্রিফিক্স বলে, কাকে সাফিক্স বলে। মানে পূর্বে যেটা প্রিফিক্স, আর সাফিক্স হচ্ছে পরে। সো ধরেন আমার কোর ভ্যালু মানে হচ্ছে আমি এমন একটা এজেন্সি, আমার এজেন্সিটা সার্ভিস দেয় এসইও সার্ভিস। একটু ভাবেন যে আমার এসইওটা কি ধরনের সার্ভিস দেয়? অথবা ধরেন আমার এজেন্সিটা কন্টেন্ট রাইটিং এর সার্ভিস দেয়। সো আমি আমার ডোমেন নামের মধ্যে কন্টেন্ট কথাটা রাখতে চাই, বুঝতে পারছেন? কন্টেন্ট কথাটা রাখতে চাই। এবার আসেন এই কন্টেন্ট কথার সাথে কিছু একটা যোগ বিয়োগ করে আমাকে কি তৈরি করতে হবে? একটা ডোমেন নাম। এখন content.com এইটা কি আমার পক্ষে পাওয়া সম্ভব? না, এটা ইম্পসিবলের উপর ইম্পসিবল। আমরা যদি দেখি এটা যদি থাকেও এখনো যদি এই নামে কেউ বিজনেস না করে থাকে তাহলেও এটা প্রিমিয়াম ডোমেন। প্রিমিয়াম ডোমেন মানে কয়েক কোটি টাকা আপনার কি করতে হবে? খরচ করতে হবে। এই যে এখনো কেউ ওয়েবসাইট এস্টাবলিশ করে নাই, বাট এটা যদি আমরা এবার একটু দেখি যে এই নামটা আমরা নিতে চাই, তাহলে আমি যদি নেমচিপ দিয়ে দেখাই, ধরেন এই ডোমেনের নামটা দাম হবে কত? content.com। সো এটা মানে কেউ না কেউ নিয়ে রেখে দিছে আর কি। এই যে দেখেন কি লেখা, রেজিস্টার্ড ইন কত সালে এটা নেয়া? 1994 সালে কেউ একজন এটা নিয়ে রেখে দিছে। হয়তো সে ওয়েবসাইট বানায় নাই, কিন্তু এটা এখনো তার ওনারশিপে আছে। তাহলে এটা পাওয়ার আর কোনো চান্স আছে আপনার? না। অফার এখনো আছে, যে এখানে মেক অফার, ওকে বললেন যে আমি তোমার কাছ থেকে এই নামটা কিনে নিতে চাই। এখন আপনাকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে 5 কোটি টাকা দাও। শুধু এই নামটা আপনি কিনে নিতে হবে কয় কোটি টাকা দিয়ে? দেখা যাবে, আমি একটা আনুমানিক বললাম, দেখা যাবে 5 কোটি টাকা শুধু এই নামটা। এখন ইউজুয়ালি একটা ডোমেন নামের দাম কত হয়? হয়তো $10, $11, $12 এরকম হয়। যদি আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য ধরেন
এইটাও কেউ একজন নিয়ে রাখছে। ধরেন আমি জাস্ট একটু দেখানোর জন্য contentpandabd.com, এই যে দেখেন ইউজুয়ালি কত, $9, 9 এখানে per $10 year। এর মতো, হ্যাঁ, পার ইয়ার। ধরেন 9 থেকে সর্বোচ্চ $15। একটা ডোমেন নাম, রেগুলার একটা ডোমেন নামের প্রাইস কত, ডোমেন নামের প্রাইস কত হয়? $10 মতো। মানে আমি যদি ম্যাক্সিমাম বলি তাহলে $15। আবার $15 কখনো কখনো অফার থাকে, অফারে হয়তো $5-6 কিনতে পারবেন। .com ডোমেন অফারে $5-6 কিনতে পারবেন, বা $4-5 হয়ে যায় অনেক সময়। কিন্তু ম্যাক্সিমাম কত হয় ডোমেন নামের দাম? $15। $15। এটা হচ্ছে ইউজুয়ালি ব্যাপারটা হয়। কিন্তু কোনো ডোমেন এখানে প্রিমিয়াম ডোমেন হয়। প্রিমিয়াম ডোমেন মানে যেই ডোমেন নামটা খুব পপুলার একটা নাম, ওই ডোমেন নামটা একটা প্রিমিয়াম দাম হয়ে গেছে। প্রিমিয়াম দাম মানে এখানেই আপনি দেখবেন দেখাচ্ছে হয়তো $5,000। যদি এরকম একটা বিশাল ফিগার দেখেন তখন ভাববেন যে এটা স্টিল অ্যাভেলেবেল, মানে আপনি কিনতে পারবেন, কিন্তু কত ডলার লাগবে? $5,000। $5,000। এইটাকে কি ধরনের ডোমেন বলে? এগুলোকে বলে প্রিমিয়াম ডোমেন। বুঝতে পারছেন? আর একটু আগে আমি যেটা বললাম ওইটা কিন্তু প্রিমিয়াম ডোমেন না, ওই ডোমেনটা হচ্ছে ডোমেন টেকেন, মানে কেউ একজন অলরেডি কেউ একজন এটা রেজিস্টার অলরেডি করে হ্যাঁ, ফেলছে। register করে করে গেছে। রেখে দিয়েছে। এখন ওর সাথে আমি নেগোশিয়েট করে কি করতে পারি, ওর কাছ থেকে আমি কিনে নিতে পারি যদি সে বিক্রি করে। ঠিক আছে? সো আমরা তো আর কোনো প্রিমিয়াম ডোমেন নিয়ে কাজ করব না, করব? না। আমরা কি ধরনের ডোমেন নাম নিয়ে কাজ করব? রেগুলার ডোমেন নাম, তাই তো? যেমন এটা কি, এটা হচ্ছে একটা রেগুলার ডোমেন নাম। সো এইটা আশা করি বুঝতে পারছেন। যেমন এইখানে দেখেন এই ডোমেনটার দামও কত, প্রায় $79। যদিও খুব বেশি না। আবার এই ডোমেনটার দাম কত ডলার? $310। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা আমার একটা আফসোসের নাম, সেটা হচ্ছে ডিজি। আমি আসলে যখন আমার এজেন্সিটা করি তখন দুইটা নাম নেই, নাম সিলেক্ট করি যে এই দুইটা নামের মধ্যে একটা করবে। একটা হচ্ছে digwhisper.com আর একটা হচ্ছে cubicscrew.com। এই দুইটা নামের রেজিস্ট্রেশন করে ফেলি, করার পর এই ডোমেন নামটাও আমি রেখে দিই। রেখে দেওয়ার পর আলটিমেটলি আমি cubicscrew নামটাই সিলেক্ট করি, এটা নেওয়া হয় না। এটাতেও আমার ইচ্ছা ছিল হয় আমি cubicscrew না হয় এই digwhisper, দুইটার মধ্যে একটাকে আমি আমার বিজনেসের হিসেবে করব, আমার এস্টাবলিশ করব। কিন্তু আনফরচুনেটলি এইটা মেয়াদ শেষ হয়ে যায় এবং আমি রিনিউ করব করে করা হয় নাই। এবং এখন এটা কি ধরনের ডোমেন হয়ে গেছে দেখেন তো? প্রিমিয়াম। আমি নিজে ওটাকে রিনিউ করতে যেয়ে দেখলাম যে ডোমেনটা নাই, এবং এখন ভাবলাম যে দেখি ডোমেনটা পেলে আবার আমি নিয়ে ফেলবো, কিন্তু আনফরচুনেটলি এটা কি হয়ে গেছে? প্রিমিয়াম ডোমেন। বুঝতে পারছেন? এটা একটা মানে আমার জন্য একটা খুব দুঃখজনক ব্যাপার। আমি ডোমেনটা ছেড়ে দিতে হইছে। এটা আমার একটা খুব পছন্দের একটা নাম ছিল। হ্যাঁ ভাই। ভাইয়া তাহলে তো এই যে ডোমেন নামটা মানে যদি কোনো কারণে কিনে রাখা যায়, মানে যে কোনো টপিকের উপরে, ভালো টপিকের উপর ইন ফিউচারের জন্য, তাহলে এটাও তো একটা ব্যবসার জন্য বা একটা বিজনেসের জন্য খুব ভালো একটা আইডিয়া। মানে অসংখ্য মানুষ এটা করতেছে তো, অসংখ্য মানুষ এই বিজনেস করতেছে। হ্যাঁ, তবে এখানে আপনাকে খুব ট্রিকি হতে হবে। মানে এইটা আলাদা একটা বিজনেস, ওই বিজনেসটা আপনাকে বুঝতে হবে। যদি বিজনেসটা আপনি না বুঝেন তাহলে আপনি ধরা খাবেন কি? একটু ভিশনারি হতে হয়। ধরেন কথার কথা, বাংলা এমন অনেক নাম আছে যেই নামগুলো গত 5 বছর আগে তো মানুষ এরকম ডোমেইন, হোস্টিং এগুলো কিছুই কিনে রাখতো না। কিন্তু 5 বছর আগে যারা আইটি ফিল্ডে ছিল তারা খুব সুন্দর সুন্দর নামগুলো, যেমন ধরেন কথার কথা রবি নামটা, রবি ধরেন ব্র্যান্ডটা, ওয়েবসাইটটা করতে ধরেন 7-8 বছর, ধরেন কথার কথা 8 বছর। এই 8 বছর আগে আমার আপনার মতো একজন সাধারণ মানুষ ভাবলো যে রবি নামটা তো সুন্দর একটা নাম, আমি নামটা এবার কিনে রেখে দিই। এখন নামটা কিনেছে, এরপর রবি ব্র্যান্ডটা হয়ে গেছে, রবি স্টিল তার কাছে কি নাই, ডোমেন নামটা নাই। এরপর রবি তো এখন ওয়েবসাইট করতে হবে। রবি কি করবে? ওকে অফার করবে যে তোমাকে আমি 10 লাখ টাকা দিব, তুমি ডোমেনটা আমার কাছে বিক্রি করো। সে হয়তো বলবে যে না, আমি 10 লাখে না, আমি 20 লাখ হলে দিব। ব্যাপারটা বুঝছেন? জি ভাইয়া বুঝছি। এরকমটা হয়, কিন্তু এইটা আপনাকে ওই বিজনেসটা আবার বুঝতে হবে। যদি নামটা আপনি প্রপারলি করতে না পারেন তাহলেও কিন্তু একটা সমস্যা। ঠিক আছে? ওকে, তাহলে এবার আসেন, আমরা মোটামুটি নামের ক্ষেত্রে দেখলাম। এবার দেখেন একটা ডোমেন যখন অ্যাভেলেবেল থাকবে, অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা ডোমেনের মেয়াদি কি 1 বছরের জন্য মানে পে করতে হবে? মানে আপনি যদি চান 5 বছরের জন্য আপনি কিনে রাখতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু এটা 5 বছরের মধ্যে রিনিউ না করলে কি এটা ইনভ্যালিড হয়ে যাবে?
মানে 5 বছর পরে ওইটা হচ্ছে আবার ওটা অন্য 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 কেউ চাইলে আবার কিনে ফেলতে পারবে যদি আপনি 5 বছর পরে রিনিউ না করেন। জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটা প্রত্যেক বছর বছর আপনাকে এটা ধরেন ভাড়ার মতো, মানে এই একটা ডোমেন নাম কেনা মানে হচ্ছে আপনি কি করা, এই নামটা আপনি ভাড়া নিচ্ছেন, আবার এটাকে প্রতি বছর বছর রিনিউ করতে হবে। প্রত্যেক বছর বছর রিনিউ করতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। জি জি ওকে, সো তাহলে আমরা মোটামুটি অনেক কিছু জানলাম। এবার আসেন আমরা ডোমেন রিসার্চটা করতে যাই। এবার আসেন এইখানে আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে চাই, তাই তো? সো আমার ডিজিটাল মার্কেটিংকে রিপ্রেজেন্ট করতেছে কোন শব্দটা? ডিজিটাল রিপ্রেজেন্ট করছে। এই যে ডিজিটুকু কি রিপ্রেজেন্ট করতেছে? ডিজিটাল মানে হচ্ছে একটা এজেন্সি হবে, ডিজিটাল এজেন্সি। আর হুইসপার এইটাকে আমি এবার ওই যে বললাম না যে একটা হচ্ছে সাফিক্স একটা হচ্ছে প্রিফিক্স, এখানে আমি কি অ্যাড করছি? এখানে আপনি হুইসপারটা অ্যাড করছেন। হুইসপারটা কি হবে, সাফিক্স না প্রিফিক্স? আমার মানে কোর নামের সাথে আমি যদি কিছু অ্যাড করি, আগে যদি অ্যাড করি তখন হয় প্রিফিক্স, পরে যদি অ্যাড করি সেটা হয় কি? সাফিক্স। তাহলে এখানে কি অ্যাড করা হয়েছে? সাফিক্স না প্রিফিক্স বলেন? মানে ডিজি যদি মেইন কোর হয়, নাম ডিজিটা হচ্ছে আমার কোর নাম। এখন তাহলে আমরা এটার আগে যদি অ্যাড করতাম কিছু তাহলে সেটা হতো কি? প্রিফিক্স হতো। আমি তো এটা শেষে অ্যাড করছি, তাহলে এটা এখন কি হবে? সাফিক্স হবে। তাহলে এখানে আমি কি নিয়ে এই নামটা তৈরি করছি? সাফিক্স নিয়ে, তাই না? জি, ক্লিয়ার সবাই? জি ভাই। তাহলে এবার আসেন, ধরেন আপনি আচ্ছা, সো ধরেন আপনি যদি এবার কন্টেন্টের ক্ষেত্রে আমি গেলাম, সো content.com এই নামটা তো কেউ একজন নিয়ে ফেলছে। এটা কিভাবে বুঝবো? এই যে দেখেন টেকেন মানে হচ্ছে, অথবা রেজিস্টার্ড ইন মানে কেউ একজন নিয়ে ফেলছে, এটা তো আমার পক্ষে নেওয়া সম্ভব না। প্রিমিয়াম নামও তো আমি নেব না, যেটা ভ্যালুটা এখানে অনেক বেশি দেখব। আর আরেকটা টাইপ হচ্ছে আমি কোনটা নিতে পারবো? প্রথমত এখানে গ্রিন দেখাবে যে নামটা, ধরেন কন্টেন্ট ধরেন কন্টেন্ট এজেন্সি বা কন্টেন্ট বাংলা। আচ্ছা দেখি, কন্টেন্ট বাংলা তো থাকার কথা না, অ্যাভেলেবেল স্টিল আছে। এটা আছে ভাই, নিয়ে নেন ভাই এটা আপনি। খুবই সুন্দর, তো সুন্দর জিনিস, একেবারে দুর্দান্ত একটা নাম। আমি শিওর যে আপনারা কেউ একজন এখন এখানে করবেন, অ্যাটাক করবেন নাকি? না ভাই, আপনি নিয়ে রাখেন ভাই, আমি নিয়ে ফেলবো। আপনারা যদি কেউ না নেন তাহলে আমি এটা নিয়ে ফেলবো। এই নামটা আমার পছন্দ হয়েছে, কন্টেন্ট বাংলা তো খুব সুন্দর নাম। হ্যাঁ, আচ্ছা, সো এই যে দেখেন একটা নাম অ্যাভেলেবেল থাকলে কিভাবে বোঝা যায়? এই যেভাবে। এখন আমি চাইলে কি করতে পারবো? এটাকে কিনে নিতে পারবো, ঠিক আছে। আর এখন ধরেন এটা অ্যাভেলেবেল নাই, তাহলে আপনাকে যদি আপনি আচ্ছা, বাই দ্য ওয়ে, সাফিক্স অ্যাড করাটা গুড প্র্যাকটিস না প্রিফিক্স অ্যাড করাটা গুড প্র্যাকটিস? এটার অ্যান্সারটা হচ্ছে এসইওর পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, তাহলে প্রিফিক্স না সাফিক্স অ্যাড করাটা গুড প্র্যাকটিস। তার মানে আপনার যে কোর নামটা, সেই নামটা কোথায় থাকবে? আগে সেই নামটা থাকবে সামনে, এর পরে কিছু একটা অ্যাড করেন। তাহলে আমরা তো জানি যে 2 শব্দের আমি নাম নেব, তাহলে একটা শব্দ অ্যাড করবো না 2টা শব্দ? একটা শব্দ অ্যাড করার সুযোগ আছে। এবার আমার এই শব্দটা কোনটা হবে, এইটা আমাকে বারবার খুঁজে বের করতে হবে। দেখেন আমি এটার ক্ষেত্রে যদি বলি সাউন্ড গুড, কিন্তু সাউন্ড গুড না ইজিলি মেমোরেবল কিনা বলেন? ইজিলি মেমোরেবল। এই যে যে ক্রাইটেরিয়া গুলো বললাম, এখানে সম্ভবত ওই ক্রাইটেরিয়াটা হিট করতেছে। ক্যারেক্টার কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। স্টিল আমি ঠিক আছি, তাই না? জি ভাইয়া। ওকে, সো এটা আমি নিয়ে ফেলবো। এটা আমি যদি নিয়ে রাখি তাহলে মানে আমি বিক্রিও করতে পারবো, বুঝতে পারছেন, পরবর্তীতে। আচ্ছা, যাই হোক, সো আমরা এবার আসি, আমাদের টপিকে চলে আসি। টপিকে হচ্ছে এখন একটা ডোমেন নাম কিভাবে আমরা রিসার্চ করব। রিসার্চ করার এই প্রসেসটা আপনি বুঝতে পারছেন। তাহলে আমরা প্রিফিক্স অ্যাড করব না, আমরা কি অ্যাড করব? সাফিক্স। একটা হচ্ছে সাফিক্স, আর আরেকটা থাকবে আমার নিশকে রিপ্রেজেন্ট করে এরকম একটা নিশ ওয়ার্ড। তাহলে এখানে নিশ ওয়ার্ডটা কোনটা? কন্টেন্ট। তারপরে ধরেন হচ্ছে কিবি স্ক্রু, এটা তো ব্র্যান্ডেবল, এখানে তো কোনো কথা নেই, তাই না? ব্র্যান্ডেবল যদি হয়, যদি আমার পার্শিয়াল হয়, তাহলে কি থাকতে হবে? একটা নিশ ওয়ার্ড।
নিশ ওয়ার্ডের সাথে আপনি কিছু একটা কি করতে হবে, অ্যাড করতে হবে। সাফিক্স অ্যাড করতে হবে। হ্যাঁ, আপনি একটা অ্যাড করতে হবে। তাহলে এই যে সাফিক্স অ্যাড করবেন, এইটা করার জন্য দেখেন আপনি একটা প্রপার নাম খুঁজে পাওয়াটা আসলে কিন্তু খুব কঠিন। লাকিলি হয়তো আমাদের এটা খুব ইনস্ট্যান্ট কি হয়ে গেছে, কিন্তু এমনও হয়েছে আমি একটা নামের জন্য 1 মাস ধরে ওয়েট করতেছি। আমি বিভিন্ন ধরনের নাম, আমি আসলে নামের ক্ষেত্রে খুব সেন্সিটিভ, খুব করি, আমি হচ্ছে খুব রিসার্চ করি এবং এক একটা নাম খুঁজে আমার পারফেক্ট নামটা খুঁজে পেতে হয়তো 1 মাসের মতো টাইম লাগে। 1 মাসের মধ্যে আমি একটা শর্ট লিস্ট করি, ধরেন 10টা নাম আমি অ্যাভেলেবেল পেলাম বিভিন্ন কম্বিনেশনে। আমি রাস্তায় হাঁটি, নাম নিয়ে ভাবি, আমি যেদিকে যাই নাম নিয়ে ভাবি এবং বিভিন্ন ধরনের আইডিয়া পাই, ওই আইডিয়াগুলো অ্যাপ্লাই করি। করার পর দেখি যে অনেক কিছু অ্যাভেলেবেল নাই, সেটা নাই, ওখানে তো কিছু করার নাই। যেটা অ্যাভেলেবেল আছে এটাকে আমি লিস্ট করে রাখি। এরকম লিস্ট করতে করতে হয়তো আমার 10টা নাম হলো। এরপরে আমি যোগ বিয়োগ করে দেখি যে কোনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এরপর আমি কি করি, সেটাই সিলেক্ট করি, তাই না? এখন এই যে নামটা অ্যাভেলেবেল আছে কি নাই, এইটা এখানে বারবার সার্চ করাটা কঠিন কাজ না, বা একটু ঝামেলা না? এই যে লিখলেন, সার্চ করলেন, লিখলেন, সার্চ করলেন। এটার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, ইনস্ট্যান্ট ডোমেন নেম, INSTANT, ইনস্ট্যান্ট ডোমেন সার্চ। এইখানে আসবেন। এখানে এসে প্রথমে আপনার নিশ ওয়ার্ডটা লেখেন। নিশ ওয়ার্ডটা কোনটা? কন্টেন্ট। কন্টেন্টের পর এরপর ধরেন কন্টেন্ট বক্স লিখলেন। এটা কি অ্যাভেলেবেল আছে কি নাই, কি মনে হয়? রেড মানে কি? রেড মানে হচ্ছে অ্যাভেলেবেল নাই। বুঝতে পারছেন? তারপর ধরেন যেহেতু এটা অ্যাভেলেবেল নাই, তাহলে আমাকে অন্য একটা দিয়ে ট্রাই করতে হবে। কন্টেন্ট ধরেন জোন, ZON, জোন। এইটাও কত দেখেন তো কিনতে হবে? প্রিমিয়াম ডোমেন 4050। সো আমি তো এত টাকা দিয়ে ডোমেন কিনবো না। তারপরে কন্টেন্ট হ্যাবিট ধরেন, তারপরে ধরেন এটা আছে নাই, এই যে দেখেন এইটা আছে কিনা, মানে যদি থাকলে তখন কিভাবে বুঝবেন এটা থাকবে? সবুজ কালার এবং এখানে বাই বাটন এবং এখানে কোনো ফিগার উঠবে না, তার মানে এটা অ্যাভেলেবেল আছে। বুঝতে পারছেন? এবার আসলেই বলেন তো এটা আমার জন্য ঠিক আছে কিনা? না, এটা ঠিক নাই, কারণ এটা তো মিনিংফুল না। এক্স্যাক্টলি। সো এইখান থেকে আমরা কি করব, ডোমেন নামকে সার্চ করে 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 দেখব যে কোনটা আমার জন্য সুইটেবল নাম হয়। আমি আমার পারফেক্ট নামটা পাওয়ার জন্য এই কাজটা করব। আর এই যে আমি এখানে বক্স লিখে সার্চ করলাম, হ্যাবিট লিখে সার্চ করলাম, তারপর বে লিখে সার্চ করলাম। বেটা কিন্তু আছে, কন্টেন্ট বে, এটাও কিন্তু ভালো একটা নাম। হ্যাঁ, কন্টেন্ট বে। তারপর হচ্ছে কন্টেন্ট, ধরেন কন্টেন্ট কি হতে পারে? কন্টেন্ট ধরেন কন্টেন্ট হচ্ছে পয়েন্ট। এই যে এগুলোকে কি বলে বলেন? এগুলোকে বলে কন্টেন্টের, মানে টিটা মনে মিসিং হয়ে গেছে, সেই জন্য মনে ও আচ্ছা, হ্যাঁ, এই তো তাহলে এগুলো তো থাকার কথা নাই, যেগুলো তো থাকার কথা না। হ্যাঁ, এতদিন ধরে এই কারণে আসলে দেখাচ্ছিল যে আছে। তো কন্টেন্ট কি জন্য লিখলাম আমরা? বক্স। এগুলো পাবেন না, তো না পাওয়ারই কথা। হ্যাঁ, সো এই যে দেখেন নাই, অ্যাভেলেবেল নাই, আপনাকে বারবার ট্রাই করতে হচ্ছে। এখানে জাস্ট আপনি নিজে চেষ্টা করবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে তো এই যে নাম খুঁজে পাওয়া খুব কঠিন কাজ, এটার জন্য সলিউশন হচ্ছে আপনি একটা চেকলিস্ট আমি দিয়ে দিচ্ছি। ডোমেইন আমরা প্রিফিক্স অ্যাড করব না সাফিক্স অ্যাড করব বলেন? সাফিক্স। ডোমেইন নেম সাফিক্স লিস্ট লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে আমি কি পাবো? এখানে আমি লিস্ট পেয়ে যাব। এই যে গিটহাবের এই লিস্টটা দেখতে পারেন, এখানে বিশাল বড় লিস্ট আছে। এই যে দেখেন, এগুলো কি কিছু কিছু আছে প্রিফিক্স, কিছু কিছু আছে সাফিক্স। ঠিক আছে, আপনাকে দেখতে হবে যে কোনটা। যেমন আমরা তো নাম্বার নেব না। ডোমেন এম্পায়ার, দেখেন এম্পায়ার ডোমেন, এইটা ভালো শোনায় নাকি ডোমেন এম্পায়ার, কোনটা ভালো শোনায়? ডোমেন এম্পায়ারটা ভালো শোনায়। ডোমেন এম্পায়ার। তাহলে এইটাকে কি হিসাবে নেব আমি? সাফিক্স হিসাবে। ঠিক আছে, এখান থেকে একটা বড়সড় লিস্ট আছে। এই লিস্টটাকে দেখে আপনারা যদি আপনারা কোনো একটা ডোমেন নাম নিতে চান তখন এখান থেকে, তবে অবশ্যই ওই যে ক্রাইটেরিয়াগুলো বলছি, ওই ক্রাইটেরিয়াগুলো কি করতে হবে? আমাকে মেইনটেইন করতে হবে। মেইনটেইন করে আমরা ডোমেন নাম নেব। সো আজকের ক্লাসে আপনাদেরকে আমি একটা দেব, এক্সারসাইজ দেব। সো সবাই প্র্যাকটিস দেব, সবাই হচ্ছে একটা করে খুব সুন্দর সুইট, আমি যে ক্রাইটেরিয়াগুলো বলছি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী
একটা করে ডোমেন নাম সিলেক্ট করতে হবে, একটা ভালো সুন্দর নাম, সেটা যেই টপিকের উপরই হোক। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, পারবেন সবাই? ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ওকে, ভাইয়া পারবো। তাহলে এইটা করে আপনারা কোথায় এটা দিবেন? জাস্ট গ্রুপে পাবলিশ করবেন, গ্রুপে লিখবেন যে ভাই আমি এই নামটা সিলেক্ট করছি, আমি এই নামটা সিলেক্ট করছি। ঠিক আছে, ঠিক গ্রুপে আছে পোস্ট ভাইয়া। করবেন সবাই, তাহলে আমি আপনাদের নামগুলো দেখব। ওকে, সো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমরা এই ক্লাসে কি শিখলাম? যে একটা পারফেক্ট ডোমেইন নাম কিভাবে ডোমেইন। সিলেক্ট করতে হয়, তাই না? জি জি ভাইয়া। আমি একটু দেখাচ্ছি আরেকটা জিনিস, জাস্ট শেষ করে দিচ্ছি, যদিও এটা আপনারা সবাই জানেন। ধরেন আমি এখন নামটা কিভাবে কিনবো? আমি নেমচিপ থেকেও কিনতে পারি, হোস্টিঙ্গার থেকেও কিনতে পারি, যেখান থেকেই কিনি না কেন কিনবো। সো আমি নাম এখানে আসলাম, আসার পর আমরা এইমাত্র কোন নামটার জন্য পেয়েছি? কন্টেন্ট বাংলা বাংলা। বাংলা.com। এই কন্টেন্ট বাংলা.com এটা এজেন্সির নাম হতে পারে, খুব সুন্দর একটা এজেন্সির নাম, অ্যাডভার্টাইজিং এজেন্সির নাম। সো সার্চ করলাম। আচ্ছা, সার্চ করার পর আমরা এখন কি করব? অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট মানে হচ্ছে আমার কার্টে অ্যাড হয়ে গেছে। কার্টে অ্যাড হওয়ার পর আপনি যদি আরও কিছু কিনতে চান, আপনি আবার এখান থেকে কিনতে পারেন। সো আমি ধরেন একটা জিনিসই কিনতে চাই, শুধু ডোমেন নামটা। সো ডোমেন নামটা ছিল হচ্ছে $9.98, এবং সাথে আপনি যদি ভিউ আইটেমে ক্লিক করেন তাহলে দেখবেন যে ICANN ফি 0.18, মানে 18 সেন্ট। সো এইটা মিলে হচ্ছে আমার কত ডলার খরচ হয়েছে? 10.16। এরপরে আমি চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার পর এখানে প্রোমো কোড। অলওয়েজ মনে রাখবেন, আপনি যদি ডোমেন কিনেন বা হোস্টিং কিনেন, অলওয়েজ একটু ট্রাই করে দেখবেন যে প্রোমো কোড পান কিনা। অবশ্যই আপনি কোনো না কোনো প্রোমো কোড পাবেনই। সো প্রোমো কোড পেলে আপনি হয়তো $3-4 $5 আপনি সেভ করতে পারবেন। সো এটাকে কেন মিস করবেন শুধু শুধু? সো প্রোমো কোড পাওয়ার জন্য আপনি কি করবেন? গুগলে যাবেন, যে লিখবেন যে আমরা এখন কি ডোমেন কিনতেছি না হোস্টিং কিনতেছি, কোনটা কিনতেছি? ডোমেইন। ডোমেন। সো আমরা এখানে লিখব ডোমেইন নেমচিপ, ডোমেইন ডোমেন নেম কুপন, ডিসকাউন্ট কুপন, হ্যাঁ, বা কুপন কিছু একটা লিখেন। কুপন কোন এখন কি মাস চলে? জানুয়ারি 24। জানুয়ারি 2024 জাস্ট লিখে সার্চ করেন। সার্চ করার পর এখানে আপনারা বিভিন্ন ওয়েবসাইট পাবেন। সো এগুলোকে জাস্ট ক্লিক করবেন এবং এখানে এই যে দেখবেন কোড, এই কোডগুলোকে কি করবেন? এখানে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন, এবং যেটা কাজ করে দেখবেন। জাস্ট একটু টাইম লাগবে, আপনি 10 মিনিট 15 মিনিট একটু ট্রাই করলেন, 10-15 মিনিট ধরে এই যে কোডগুলো পাচ্ছেন, এই কোডগুলো একটা করে আপনি ট্রাই করে দেখলেন। সো আপনি হয়তো প্রোমো কোড পেয়ে গেলেন। প্রোমো কোড পেয়ে গেলে আপনি দামটা আর একটু কমে আসবে। এরপরে আপনি কি করলেন? সব কিছু ঠিকঠাক আছে, এরপরে অর্ডারটা কনফার্ম করবেন। কনফার্ম করার সময় এখানে আমরা দুইটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে যদি অলরেডি নেমচিপে আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড আছে, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কী করবেন? এখানে সাইন ইন করবেন। যদি এর আগে আপনার নেমচিপে কোনো অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে এখানে প্রথমে কি করবেন? আপনি ইউজার নেম দিবেন একটা, এখানে আপনি অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে বা কোড যাবে, ওই কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে আপনার নামটা, যে ইমেলটা ঠিক আছে। এরপর এখানে আসার পরই আপনাকে পারচেজ করার আপনার কার্ড অ্যাড করতে বলবে। সো ক্রেডিট কার্ড অ্যাড করে আপনি জিনিসটা কিনে ফেলবেন। পারবেন না সবাই কিনতে? পারবো ভাইয়া। ওকে, সো আশা করি ডোমেন হোস্টিং যদি কিনতে চান কিনতে পারবেন। আমি হোস্টিংয়ের ব্যাপারে এবার একটু আইডিয়া দিই। এখানে অনেক ধরনের হোস্টিং আছে, আপনার কোন হোস্টিংটা কিনবেন? সবচেয়ে কম দামি হোস্টিং কোনটা? শেয়ার্ড হোস্টিং। শেয়ার্ড হোস্টিংয়ে আসার পর শেয়ার্ড হোস্টিংয়ের মধ্যে এখানে দেখেন আমরা এই প্যাকেজও যাব না, এই প্যাকেজও যাব না, আমরা একদম সবচেয়ে কম দামি প্যাকেজ। সো কম দামি প্যাকেজটা হচ্ছে কোনটা? এটা। সো এখানে দেখেন 3টা ওয়েবসাইট আপনি কি করতে পারবেন? রাখতে পারবেন, এবং 20 GB SSD। সো আমাদের এইটাতে আমরা কয়টা ওয়েবসাইট রাখতে পারবো? 3টা ওয়েবসাইট। আমরা যদি চাই 3 জন মিলে এটা কিনতে পারি। সো
আপনি এখান থেকে কিনে ফেলতে পারেন। ধরেন এটাকেও আমি সাথে কিনতে চাই, আমার অলরেডি মনে হয় কার্টে অ্যাড করা আছে, এবং এটাকেও ধরেন আমি কিনবো, গেট স্টার্টেড। কার্টে দেখবেন এখন এটার দাম সহ কি হয়ে গেছে, বেড়ে গেছে, তাই না? জি ভাই। এর দাম সহ এখন যদি আপনি কিনে ফেলেন তাহলে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? সো মোটামুটি এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকের সেশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যদি হোস্টিংগারে যাই, ভাইয়া হোস্টিং এর কি ডোমেইন দু একটা মনে ফ্রি পাওয়া যায় কিনা? হোস্টিংগারে হ্যাঁ, আপনি হোস্টিং কিনলে হোস্টিং এর সাথে অলওয়েজ একটা ডোমেইন ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা। সো আমরা যদি হোস্টিংগারের ওয়েব হোস্টিং এ যাই, সবচেয়ে কম দামি হোস্টিং যেটা, সেটাতে এরপরে এটার প্যাকেজটা হচ্ছে আপনার 2.49, ঠিক আছে, 2.49। আর এখানে এরপরে আপনি ক্লেম, মানে আপনি এটা কিনতে চান, ওকে। এখন এখানে দেখেন এই যে অ্যাড টু কার্ট, এবং দেখেন এটার সাথে ডোমেইন অবশ্যই থাকার কথা। একটু যদি দেখি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট, ওকে। হ্যাঁ ভাই আছে, ভাই আছে ফ্রি ডোমেইন। কোথায় যেন দেখলেন ভাই? এই যে ফ্রি ডোমেইন ভাইয়া, ওই যে আপনার মাউসটা একটু ওঠেন, এই যে ফ্রি ইমেইলে পরে ফ্রি ডোমেইন, হ্যাঁ এই যে একটা ফ্রি ডোমেইন পাচ্ছেন। সো এই প্যাকেজের মধ্যে আপনার একটা ফ্রি ডোমেইনও আছে। সো আপনি চাইলে এটা নিতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে, এবং এখানে আপনি কয়টা ওয়েবসাইট রাখতে পারবেন? 100টা ওয়েবসাইট। সো আপনার যদি একটু বাজেট থাকে, কারণ এই নেমচিপের চেয়ে এটার খরচটা একটু কি বেশি না? জি ভাই, একটু বেশি। যদি আপনার একটু বাজেট থাকে তাহলে এখান থেকে নেন, আর যদি বাজেট একটু কম থাকে তাহলে নেমচিপ থেকে নেন। আর কেনার জন্য আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আপনি তো আর বিকাশে পে করতে পারবেন না, তাই না? বা হচ্ছে টাকা দিয়ে তো আর পে করতে পারবেন না। আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড বলতে এমন একটা কার্ড যেটাতে আপনার ডলার থাকবে এবং ওই ডলারকে আপনি খরচ করতে পারেন। ডুয়াল কার্ড বা মাস্টার কার্ড, হ্যাঁ, এই আমি যদি কার্ডের ব্যাপারে বলি, যে ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড, নর্মালি ক্রেডিট কার্ডগুলো সবই ডুয়াল কারেন্সি সাপোর্ট করে। যদি আপনার কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারেন। আর যদি ক্রেডিট কার্ড না থাকে, ডেবিট কার্ডের ক্ষেত্রে কিছু কিছু ব্যাংকের স্পেশাল ডেবিট কার্ড আছে যেগুলো ডুয়াল কারেন্সি সাপোর্টেড। যেমন আপনার ইবিএল এর একটা কার্ড আছে খুবই পপুলার, যেটা নাম হচ্ছে ইবিএল অ্যাকুয়া কার্ড। আবার হচ্ছে আপনার ব্যাংক এশিয়া একটা কার্ড আছে যেটা নাম হচ্ছে স্বাধীন কার্ড। এই কার্ডগুলোতে যেটা করতে, আপনাকে প্রথমে কার্ড করতে হবে। কার্ড করার জন্য কোনো অ্যাকাউন্ট থাকা লাগবে না। আপনি জাস্ট আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, একটা পাসপোর্ট অবশ্যই লাগবে, পাসপোর্ট লাগবে, পাসপোর্টের ফটোকপি করবেন, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি করবেন, আপনার 2 কপি ছবি নিয়ে যাবেন, ব্যাস আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। 500 টাকার মতো লাগবে বা 1000 টাকার মতো লাগবে, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এরপরে অ্যাকাউন্টটা হয়ে গেলে এরপরে আপনার কাজ হচ্ছে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন। ধরেন আপনি 10,000 টাকা রাখলেন, এই টাকাটা রাখলে টাকাটা কি হয়ে যাবে, ডলার হয়ে যাবে। ওই ডলারটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল যা খুশি তাই কেনাকাটা করতে পারবেন। আপনি ফেসবুকের অ্যাড চালাতে পারবেন, আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন, গুগলের অ্যাড চালাতে পারবেন, যা খুশি তাই আপনি করতে পারবেন ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে। আর যদি আপনার ডুয়াল কারেন্সি কোনো কার্ড না থাকে, ক্রেডিট কার্ড থাকে, তাহলে ক্রেডিট কার্ড দিয়েও আপনি করতে পারেন। কিন্তু সমস্যা আছে, ক্রেডিট কার্ড প্রথমত সবার থাকে না। ক্রেডিট কার্ডের জন্য মিনিমাম সম্ভবত 50,000 টাকা আপনার পার মান্থ ইনকাম সোর্স থাকতে হবে। মানে ফ্রিল্যান্সারদের ক্রেডিট কার্ড দেয় না। আপনি যদি জব হোল্ডার হন এবং আপনি যদি 50,000 টাকা স্যালারি পান, তাহলে আপনাকে যে কোনো ব্যাংক ক্রেডিট কার্ড দিবে। এবং ক্রেডিট কার্ড যদি থাকে, শুধু আইএফআইসির হবে না, আইএফআইসির ডেবিট কার্ড, আপনি ব্যাংকের সাথে একটু যোগাযোগ করে নেন যে আপনাদের ডেবিট কার্ড কি ডুয়াল কারেন্সি সাপোর্ট করে কিনা। যদি করে তাহলে আপনি যেটাই করেন, ক্রেডিট কার্ড দিয়ে ব্যবহার করেন বা ডেবিট কার্ড দিয়ে করেন, আপনার কিন্তু পাসপোর্ট লাগবে। মানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে আপনার কি লাগবে, পাসপোর্ট লাগবে। মানে ভাই আমার ক্রেডিট কার্ড আছে 2টা, বাট আমি এখন তাহলে মানে ওই ডলার অ্যাড করা বা ডলার ডুয়াল কারেন্সি, ওটা কি ব্যাংকে যে বলতে হবে নাকি অটোমেটিক এটা করা আছে? না, অটোমেটিক করা নাই। আপনাকে যেটা করতে হবে, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে অলরেডি, তাহলে আপনি হচ্ছে আপনার পাসপোর্টটা নিয়ে ব্যাংকে যাবেন, যে বলবেন যে আমি এখানে ডলার এন্ডোর্স করতে চাই। ডলার এন্ডোর্স মানে হচ্ছে আপনি ওদের কাছ থেকে অথরাইজেশন মানে পারমিশন নিচ্ছেন, ঠিক আছে? ওরা আপনার ওই যে আপনার হচ্ছে কি যেন বলে এটাকে, পাসপোর্টের এগেনস্টে আপনার হয়তো $5,000 একটা লিমিট তৈরি করে দিবে। তার মানে 1 বছরে আপনি এই $5,000 কি করতে পারবেন, খরচ করতে পারবেন। এই লিমিটটা তৈরি হয়ে যাওয়া মানে হচ্ছে, যেহেতু ক্রেডিট কার্ড আগে খরচ করবেন পরে টাকা দিবেন, তার মানে লিমিট হয়ে যাওয়ার মানে এরপরে আর আপনাকে কিছুই করতে হবে না। আপনি জাস্ট নিজের ইচ্ছা মতো খরচ করবেন, যে লিমিট থাকে সেই লিমিট অনুযায়ী, আর প্রত্যেক মাসে ওই সার্টেন টাইমে এসে আপনাকে ক্রেডিট কার্ডের বিলটা দিয়ে দিতে হবে। জাস্ট এটাই, ঠিক আছে? জি ভাই, ওকে। আর যদি আপনাদের বাংলাদেশি কোনো কার্ড, ইন্টারন্যাশনাল কোনো যদি ব্যাংক থেকে কোনো কার্ড নেওয়া না থাকে, তাহলে আরেকটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে পেওনিয়ার অথবা পেপাল।
আপনারা যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনার হয়তো পেওনিয়ার কার্ড আছে, ওয়াইজ কার্ড আছে, ওয়াইজ অ্যাকাউন্ট আছে। ওয়াইজ অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে কার্ড দেয় না, কিন্তু পেওনিয়ার কার্ড দেয়। পেওনিয়ার কার্ডটা কিন্তু ইন্টারন্যাশনাল কার্ড, ওইটা দিয়ে আপনি সব ধরনের কেনাকাটা করতে পারবেন, সব কিছু করতে পারবেন। যেমন আমি পেওনিয়ার কার্ড ব্যবহার করি, ক্রেডিট কার্ডও ব্যবহার করি। তারপর হচ্ছে আর হচ্ছে পেপাল। আপনার যদি পেপাল থাকে, যদি আপনারা জানেন পেপাল বাংলাদেশে বৈধ না, সো অবৈধভাবে যদি আপনি পেপাল করতে পারেন তাহলে পেপালটাও আপনি ব্যবহার করতে পারেন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। সো আশা করি কেনাকাটার ব্যাপারটাও আপনারা বুঝতে পারছেন, না কি বলেন? ক্লিয়ার? ওকে, তো হ্যাঁ বলেন। পেওনিয়ার কি পাসপোর্ট লাগবে নাকি? না, পেওনিয়ারের জন্য পাসপোর্ট টাসপোর্ট কোনো কিছুই লাগবে না। জাস্ট হচ্ছে আপনার একটা পেওনিয়ার প্রথমে অ্যাকাউন্ট করতে হবে এবং এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডটা এগুলো সাবমিট করতে হবে এবং একই সাথে আপনার সাবমিট করার পর আপনার ট্রানজ্যাকশন হতে হবে। ট্রানজ্যাকশনের একটা লিমিট আছে, মানে আপনি ধরেন ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক বা ফাইবার কোথাও থেকে আপনার টাকা আসতে হবে, এরকম কোন একটা কন্ডিশন আছে। কন্ডিশনের উপর ভিত্তি করে ওরা আপনাকে হচ্ছে কার্ডটা দিবে। একটু জাস্ট ঘাটাঘাটি করে নিয়ে যে পেওনিয়ার কার্ড পাওয়ার জন্য কি কি করতে হয়, তাহলে আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনার যে পাসপোর্ট টাসপোর্ট লাগবে না। ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো শেষ করছি। হ্যাঁ।